আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের জুম মিটিং এ। আমি সাইদ আহমেদ, স্পেশাল চাইল্ড কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আজকের এই আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে আলোচনা করব যিনি তার বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন যেটা অনেকের কাছেই অনুসরণীয় এবং একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। নিজের প্রতিবন্ধকতা ছাড়িয়েও তিনি নিজে এবং অন্যদের জন্য এই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি হচ্ছেন বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিমের ক্যাপ্টেন মোহাম্মদ মহসিন। আমি মোহাম্মদ মহসিনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ সাইদ ভাই, আজকে আপনাদের প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আমরা মূলত আপনি বুঝতেই পারছেন যে আমরা মূলত আপনার সেই জীবনের গল্পটা শুনতে চাই। আমরা বিভিন্ন সূত্র থেকে আপনার সম্পর্কে জেনেছি এবং আমরা এটুকু জেনেছি যে 2010 সালে আপনি এই অ্যাসোসিয়েশনটা প্রতিষ্ঠা করেন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে যারা হুইল চেয়ারে চলাফেরা করেন তাদের জন্য। এবং আপনারা ক্রিকেট খেলা শুরু করেন এবং একটি হুইল চেয়ার ক্রিকেট টিম গঠিত হয় এবং এরপরে 2014 সালে আপনারা তাজমহল ট্রফি জিতে আসেন। সেটা সম্ভবত ইন্ডিয়াতে হয়েছিল। তো এটা এক ধরনের আন্তর্জাতিক পর্যায়েও আপনার খেলাগুলো হয়েছে এবং এরপরে টি-20 ক্রিকেট, হুইল চেয়ার টি-20 ক্রিকেট আপনারা 2017 সালে আপনারা করেছেন। এবং এছাড়াও আপনার এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা হিসেবে এবং প্রেসিডেন্ট হিসেবে আপনি 2017 সালে ইয়াং বাংলা ট্রফি বা এই সম্মাননা জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড অনেকগুলো ক্রেস্ট এবং ট্রফি রয়েছে। এবং এটা ছাড়াও আমি আপনার ফেসবুকের আপনার পেজ ভেরিফাইড পেজ থেকে যেটা দেখেছি যে আপনি বিভিন্ন ধরনের, এছাড়াও খেলা আছে আরো, ব্যাডমিন্টন আপনি খেলেন, হ্যাঁ, এবং আপনি বিভিন্ন ধরনের সামাজিক এবং ভলান্টারি স্বেচ্ছাসেবকমূলক বিভিন্ন ধরনের কাজের সাথে আপনার জড়িত। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আপনার ব্যাকগ্রাউন্ডটা যেটা আমরা থেকে জেনেছি, সম্ভবত ডেক্সটারে একটা রিপোর্ট ছিল যে আপনার পোলিও হয়েছিল, পোলিও থেকে আপনি হাঁটতে পারেন না। তো সেই ডিটেইলটা আমি আসছি, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের সম্পর্কে যে আমরা খুব খুব সম্প্রতিকালে শুরু করেছি আপনার 4 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে, আসলে অনানুষ্ঠানিকভাবে আরেকটু আগে থেকে আমরা আরো 1 মাস আগে থেকে আমরা শুরু করেছি এই প্ল্যাটফর্মটা স্পেশাল চাইল্ড কেয়ার। মূলত বিভিন্ন ধরনের ডিসেবিলিটি যাদের আছে, শারীরিক, আপনার নিউরোলজিক্যাল, আপনি জানেন যে এখন অটিজম এবং সেরিব্রাল পালসি এবং অনেক তো এদের সংখ্যা অনেক, তাদের বাবা মা এবং তাদের সাথে যারা কাজ করেন পেশাজীবী, তাদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম আমরা দাঁড় করানোর চেষ্টা করছি। আমাদের কোনো স্কুল বা থেরাপি সেন্টার নেই। আমরা মূলত আপাতত আমরা বিভিন্ন জনের সাথে কথা বলছি, বাবা মায়ের সাথে কথা বলছি, পেশাজীবীদের সাথে কথা বলছি, দেশে এবং দেশের বাইরে, এবং জানার চেষ্টা করছি। আপনার কাছে আমার যেটা জানা যে এই যে শারীরিক প্রতিবন্ধকতা, বা এতে তো আমরা দেখি যে অনেকেই দমে যায় বা অনেকেই থেমে যায়। অনেকেই দেখে যে আমি কি করবো, আমি তো হুইল চেয়ার ছাড়া কোথাও চলতে পারি না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না, আমার মানুষের সাহায্য লাগে। তো মনটাও অনেক দুর্বল হয়ে যায়, হ্যাঁ, তার লাইফ জীবনের প্রতি অনেকে হতাশ হয়ে পড়ে এবং অবশ্যই কিছু খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়েও তারা যান, এটাও সত্য কথা। এই যে আপনি এই যে একটা অদম্য আপনার একটা চেষ্টা, আপনি বিভিন্ন খেলা, এবং আপনি নিজেই বলছিলেন যখন আপনার সাথে কথা হচ্ছিল আমার এর আগে, যে আপনার এই করোনার সময়, দুর্যোগের সময় আপনি একজন হুইল চেয়ারে বসে থেকেও আপনি বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবকমূলক কাজের আপনার উদ্যোগ নিয়েছেন, মানুষকে দিয়ে কাজ করিয়েছেন, নিজে কাজ করেছেন। সেইটার সূত্রটা কি বা সেটার উৎসটা কি? ধন্যবাদ সাইদ ভাই আপনাকে। তো আসলে আমার বয়স যখন 6 মাস, তখন আমার পোলিও জ্বর হয় আর কি। পোলিও জ্বর থেকে আর কি সম্পূর্ণ শরীরে আমার এক ছিল, অবশ ছিল। তো আস্তে আস্তে পুরোপুরি হচ্ছে আমার পায়ে সম্পূর্ণটা আসে হয়। তো যাই হোক, আস্তে আস্তে বড় হতে লাগলাম। বাসার পাশে একটি স্কুল ছিল, প্রাইমারি স্কুল, তো স্কুলে যাতায়াত করতাম। তো আমার ছোট বোন আমার খুব ক্লোজ ছিল, আমরা 2-2.5 বছর ছোট বড়। তো দেখা গেছে ওই ছোট বোন কিন্তু আমাকে কোলে করে স্কুলে, কাঁধে করে স্কুলে নিয়ে যেত, আম্মা কোলে করে দিয়ে আসতো। তো ওই সময়টাতে আসলে রিয়ালাইজ করতাম যে আসলে
আমাকে যখন নিয়ে যাচ্ছে তখন মানুষ কি এরকম ভাবে তাকায় থাকতো, বা নানান ধরনের কথাবার্তা গুলো বলতো যে তাকে দিয়ে কি হবে, বা ফ্যামিলির মানুষ কিন্তু একটা সময় চিন্তা করতে লাগলো যে আসলে ওকে দিয়ে কি হবে বা ওর ভবিষ্যৎটা কি, এই নানান ধরনের কিন্তু কথাবার্তা। তো আস্তে আস্তে যখন আমি আমার হুইল চেয়ার ছিল না, আমি হামাগুড়ি দিয়ে স্কুলে যেতাম। তো এর পাশাপাশি আমার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যখন বাংলাদেশ জিতলো, তখন ক্রিকেটের উন্মাদনা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়লো। তো পরবর্তীতে আসলে আমার বাসার পাশে একটা মাঠ ছিল, ওইখানে যাতায়াত করতাম, ওদের পাশে বসে খেলা দেখতাম, বাট খেলতে খুব ইচ্ছা করতো, যে আসলে ফিল করতাম যে আসলে আজকে আমার পা দুটো ভালো থাকে, আমি তাদের সাথে খেলতে পারতাম। তো যাই হোক, অনেক করে তাদের সাথে আস্তে আস্তে খেলাটা শুরু করলাম, ওই মাটিতে বসে খেলাধুলা করতাম। তখন কি বলে আমার হুইল চেয়ার ছিল না। তো যখন প্রথম দিক দিয়ে তাদের সাথে মিশতে পারতাম, তো যখন এলাকার বাইরে যখন ম্যাচ গুলো হতো তখন কিন্তু তারা আমাকে নিত না খেলতে। এই যে একটা মানে কি বলে এটাকে যে সাথে সাথে কন্টিনিউ খেলতেছি, যখন বাইরে একটা ম্যাচ থাকে তখন তারা নিত। তো তখন কিন্তু মনটা খুব খারাপ লাগতো যে আসলে আজকে এই অবস্থা থাকাতে আমি তাদের সাথে খেলতে পারছি না। তো ওই সময় চিন্তা করতাম যে আমাদের মতো প্রতিবন্ধী মানুষের তারা কি আদৌ ক্রিকেটটা খেলে কিনা। তো তারপরেও বেশ কিছু সময় দেখা গেছে আমি বাসাতেই থাকতাম, হ্যাঁ, কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতাম না, এই মানুষের নানান ধরনের কথার কারণে। তো আম্মা বিশেষ করে সাপোর্ট করতো যে তুমি কিছু একটা করো, বা আমাদের নিয়ে যে সকল প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের সাথে একটু যুক্ত হও, অনেক কিছু শিখতে পারবা। তো আমার একটা ভালো একটা সাপোর্ট ছিল এই বিষয়গুলোতে। তো আমি পরবর্তীতে এই খেলাধুলা শুরু করলাম। তো আমি 98-তে আমি একটা হুইল চেয়ার পাই একটা প্রতিষ্ঠান থেকে, আমি হুইল চেয়ার। তো ওই হুইল চেয়ারটা দিয়ে আমি প্রাইমারি স্কুল পাস করলাম। আমার হাই স্কুলটা হচ্ছে প্রায় 1 থেকে 1.5 কিলো। তো ওইটা দিয়ে আমার যাতায়াত ছিল। তো ওই সময়টাতে হুইল চেয়ার দিয়ে খেলাধুলা করতাম, এবং 2010-এ আমি একটা ছবি ফেসবুকে পোস্ট করি। ফেসবুকে পোস্ট করার পরে ইন্ডিয়া থেকে এক ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করে, তো বললো যে বাংলাদেশে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম আছে কিনা। তো আমি বললাম যে না, একমাত্র ব্লাইন্ড ক্রিকেটে আছে বাংলাদেশ। তো আমাকে বললো যে তুমি তো এনে কাজ করতে পারো, তুমি তো নিজে ক্রিকেটটা খেলতেছো। আমি হ্যাঁ, আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি নিজে খেলতেছি, যে আমার মতো প্রতিবন্ধী মানুষের তারাও ক্রিকেটটা খেলবে। তো তারা কিন্তু প্রপার ওয়ে পাচ্ছে না যে আসলে কাদের সাথে খেলবে, তারা কিন্তু মেইন স্ট্রিম খেলতে পারছে না। তো ওই সময় চিন্তা ভাবনা ছিল। তো ভাবলাম ওর সাথে পরিচয় যখন হলো, মোটামুটি আমি যে স্বপ্নটা ছিল হয়তো বা এটা আমার আরো কাছে চলে আসে। তো আমি পরবর্তীতে ও বললো আসলে কারা কারা খেলতে পারবে এখানে। ওর কাছ থেকে আমি পুরো প্রপার ক্রিকেট খেলার রুলস রেগুলেশনটা আমি করলাম, দেখলাম যে মূলত 40% ডিসেবিলিটি খেলতে পারবে একটা টিমে, যাদের কারো একটা হাত নাই, কারো পা নাই, এরকম প্লেয়াররা খেলতে পারবে। আর একজন হুইল চেয়ার ইউজার ম্যান্ডেটরি ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম। তো ওর কাছ থেকে এই ইনফরমেশন আমি নিলাম। তো পরবর্তী আমাকে বললো যে তুমি তোমার কমিটিতে যারা আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো। তবে সেই সময় হচ্ছে আমাদের আশেপাশে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, ঢাকাতে যেসব প্রতিষ্ঠান, তাদের সাথে আমি অনলাইনে তাদের সাথে যোগাযোগ করলাম। ওদের ফোন নাম্বার কালেক্ট করে আমি ওদেরকে ফোন দেব বা বিষয়টা শেয়ার করব। তো সবাই বলে যে না, ভালো একটা ইনিশিয়েটিভ, আপনি কাজ করতে পারেন, আপনি নিজে যখন ক্রিকেট খেলতেছেন। তো আমি বললাম যে না, হ্যাঁ আমি তো খেলতেছি, বাট আমি এটা চাচ্ছি প্রপার ওয়েটাতে আসলে কিভাবে গেলে আমি এটা নিয়ে কাজ করতে পারবো। তো দেখলাম যে সবাই খালি অ্যাপ্রিশিয়েট করে, বাট প্রপার কোনো ওয়ে দেখাচ্ছে না যে আপনি এইভাবে যান। তো আমি এর মাঝখানে একটা আর্টিকেল লিখলাম যে আমি টেকনাফ থেকে তেতুলিয়া হুইল চেয়ার করে ভ্রমণ করব। সো ভ্রমণ করার উদ্দেশ্যটা হচ্ছে কি ছিল এরকম যে আসলে আমি কিন্তু ইচ্ছে করলে একটা বাস, ট্রেন, লঞ্চ, তারপর একটা শপিং মল, এইসব জায়গায় যেতে পারছি না, আমার অ্যাক্সেসটা নেই। তো এই একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমি একটা আর্টিকেল লিখছি, বেশ কয়েকটা অনলাইন পত্রিকাতে নিউজ হয়, যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে যে দেখি আসলে সমাজের যে সকল প্রতিবন্ধকতা, এটা যদি কিছুটা হলেও লাঘব করতে পারি মানুষ আমাদের কমিটির জন্য, তাহলে এটা অনেক বড় একটা প্রাপ্তি হবে। তো ওইভাবে বেশ কয়েকটা অনলাইন পত্র নিউজ হলো। তো আসলে এটা করতে গেলে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়। তো আমি বেশ কয়েকটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলাম, বাট ওরা আমাকে ডাকলো। তো তারা আমার বিষয়টা শুনলো। তো দেখলাম একটা পর্যায়ে তারাও ওইভাবে এগিয়ে আসছে। তো আমি পরে ভাবলাম যে এই ব্যাপারটা সিআরপি তে আমি কোনোভাবে নক করতে পারি। সিআরপি তো অনেক বড় একটা প্রতিষ্ঠান। তো এই ব্যাপারটা আমি তাদের সাথে শেয়ার করলাম। তো ওইভাবে ওইখান থেকে কোনো রেসপন্স পেলাম না। আমি পরবর্তী ক্রিকেট টিমের কথাটা তাদের সাথে শেয়ার করলাম যে আমি একটা ক্রিকেট টিমও করতে যাচ্ছি, আমার সাথে ইন্ডিয়া থেকে যোগাযোগ করতেছে, তো আমাকে যদি একটু হেল্প করতে। তো এখানে এক বড় ভাই ছিল, মিজানুর রহমান কিরণ।
তো ওনাকে আমি বিষয়টা বললাম যে ভাইয়া আমাকে যদি একটু সিআরপি যে প্রতিষ্ঠান ভ্যালু রিটেলার ওনার সাথে যদি একটু যোগাযোগ করলে আমি তাহলে হয়তো বা বিষয়টা খুলে বলতে পারতাম। তো উনি আমাকে একটা সময় ওনার টাইম নিয়ে আমি পরে ওনার সাথে শেয়ার করলাম যে ম্যাম আমি একটা টিমও নিয়ে আসতে যাচ্ছিলাম, বাট আমার কাছে প্লেয়ারও আছে। তো আমি কিন্তু এর পাশাপাশি আমার অনলাইন ফেসবুকের থ্রুতে আমি বেশ কিছু প্লেয়ারও কিন্তু অ্যারেঞ্জ করে ফেলি। তো ওনাকে বিষয়টা খুলে বললাম, তো উনি বললো যে আসলে আপনাদের ক্রিকেট সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, যে আসলে কিভাবে খেলতে হয়, কারা কারা খেলবে বা কি ধরনের সাপোর্ট আপনাদের প্রয়োজন। তো আমি বললাম যে ম্যাডাম আমি আপনাদেরকে প্রোভাইড করবো যে আসলে কিভাবে খেলতে হয়, কারা কারা খেলবে, এখানে আমি আপনাদেরকে গাইড করবো। বাট ও আমাকে সব পেপারস আমাকে সাবমিট করছে। তো উনি রাজি হলো, রাজি হওয়ার পরে বললো যে আপনার কার সাথে যোগাযোগ, ওনাকে বাংলাদেশে নিয়ে আসেন। তো আমি হারুন রশিদকে বাংলাদেশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সিআরপি পাশে একটা হোটেল ছিল, ওইখানে আমি ওরা উঠালাম। ও 2 দিন ছিল। তো সিআরপি প্রতিষ্ঠাতা বেলেট ওনার সাথে মিটিং করলাম। মিটিং করার পরে ওনারা বললো যে আমরা বাংলাদেশে আসতে চাই খেলার জন্য। আমরা কিন্তু যেতে পারছি না, আমাদের কারো প্লেয়ারদের কোনো পাসপোর্ট নেই বা আমাদের ওইভাবে প্রপার যে ক্রিকেট খেলার যে রুলস আমরা কিন্তু কিছুই জানি না। তো এটাও জানার একটা সময় লাগবে। তো আমরা বললাম যে তাহলে তোমরা আসো। তো বললো যে ঠিক আছে আমরা বাংলাদেশে আসবো। প্রাথমিক অবস্থায় 3টা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য তাদেরকে আমরা একটা ইনভাইটেশন দিলাম সিআরপি। তো এখানে তো মোটামুটি ওরা চলে গেল। চলে যাওয়ার পরে আমি আমার পরিচিত যে সকল প্লেয়ার গুলো ছিল ওদেরকে নক করলাম, এবং সিআরপি তে বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং নেওয়ার জন্য বিভিন্ন ধরনের স্টুডেন্ট আসে। ওইখান থেকে আমি আরো বেশ কিছু প্লেয়ার পেলাম, ভালো যে কারা কারা খেলতে পারবে আমি ওইভাবে গাইড করলাম। তো এখানে সিআরপি একজন কোচ ছিল, ওনার মাধ্যমে আমরা প্রায় 32-33 জনের মতো প্লেয়ার একত্রিত করি। আমরা প্রায় 10 থেকে 15 দিন একটা ট্রেনিং ক্যাম্প করি। তো ট্রেনিং ক্যাম্প করবো, এখান থেকে 15 জন 32 জন থেকে প্রায় 16 জনের মতো একটা টিম হয়ে গেল। মোটামুটি তারা খেলতে পারবে। ওই খেলাটা ছিল আপনার প্রাথমিক অবস্থায় টেপ টেনিসে খেলা, প্রপার যে কাঠের বলে খেলা, ওইটা আমরা আসলে তো নতুন, তো ওইভাবে আমরা শুরু করতে পারবো না। তো আমরা যে বাট আমার কথা হচ্ছে যে এটা শুরু হোক, যে কোনো কিছু শুরু। তো পরবর্তীতে প্লেয়ার হলো, সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, তো পরবর্তীতে ইন্ডিয়া থেকে টিমও আসলো। টিম আসার পরে আমরা প্রথম ম্যাচটা খেলি যে বিকেএসপিতে, বিকেএসপির প্রথম 1 নম্বর গ্রাউন্ডে। তো ওই ম্যাচটা আমরা জিতি। পরবর্তী 2টা ম্যাচ হয় আমাদের সাভার রেডিও কলোনির মাঠে। ওই ম্যাচ 2টা আমরা হেরে যাই। হেরে যাওয়ার পরে ইন্ডিয়া টিম চলে গেল। চলে যাওয়ার পরে ওরা তো আপনার বিভিন্ন ধরনের, ওরা যখন যাচ্ছে ওদের বিভিন্ন প্রদেশে ওদেরকে রিসিপশন দিচ্ছে যে ওরা বাংলাদেশ থেকে ট্রফি জিতে গেছে। হ্যাঁ, ও আবার আমাকে ছবি পাঠাচ্ছে যে আসলে ওদের কতটা, মানে কি বলবো, যে ওদের কমিটিতে যারা আছে ওদেরকে কতটা সাপোর্ট করে। হ্যাঁ, দেখা গেছে যে ব্যান্ড পার্টি নিয়ে ওদেরকে উল্লাস করতেছে ওরা, যে বাংলাদেশ থেকে ওরা ট্রফি জিতে গেছে। তো দেখ ট্রফি জিতে গেল, ওরা চলে গেল। তো আমি পরবর্তীতে সিআরপি কে বললাম যে আসলে এটা আপনাকে কন্টিনিউ করবেন কি। তো পরবর্তীতে দেখলাম যে না, তারা হয়তো কন্টিনিউ করতে যাচ্ছে না। তো আমাকে হারুন রশিদ বললো যে দেখো ওরা তো একটা হাসপাতাল, বাট ওরা মনে হয় সম্ভবত কন্টিনিউ করতে পারবে না। তুমি দেখো কোনোভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কোনোভাবে লিঙ্ক আপ করতে পারবে। তো আমি ওইভাবে অনেক যোগাযোগ করলাম, কোনোভাবে লিঙ্ক আপ পাচ্ছিলাম। ফেসবুকে এক বড় ভাই ছিল জাভেদ আলী শাওন, উনি হচ্ছে বিসিএস এ বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশন নামে একটা গ্রুপ আছে। তারা মূলত, আমরা এখন মাঠে গিয়ে দেখি যে হলুদ টি শার্ট পরা কিছু দর্শক থাকে মাঠে, বাংলাদেশ টিমকে সাপোর্ট দিচ্ছে। তো ওই ভাইয়ের সাথে যোগাযোগ আমি ভাইকে খুলে বললাম যে আমি টিমও নিয়ে আসলাম বাংলাদেশে। সো এখন আমি ক্রিকেট বোর্ডের সাথে একটু যোগাযোগ করতে যাচ্ছিলাম যে ক্রিকেট বোর্ড এখন এটা ক্রিকেটের মোড কনসার্ন পারসন। সো পরবর্তীতে আমি কথা বলে উনি আমাকে বেশ কয়েকটা বোর্ড ডিরেক্টরে আমাকে লিংক দিলেন। তো আমি যেমন নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, তারপর জালাল স্যার, এদের লিংক আমি। তো আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম, ওয়ারফোনে যোগাযোগ, আর তার সাথে দেখা করতে গেলাম। দেখা করতে পিসিবিতে গেলাম। তো বিষয়টা খুলে বললাম যে স্যার এরকম একটা টিমও নিয়ে আসছিলাম। তো ওনারা আমাকে বললো যে দেখেন আপনাদের ক্রিকেট সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, আসলে কারা কারা খেলতে পারে, কি ধরনের সাপোর্ট আপনাদের প্রয়োজন, বা এশিয়াতে কারা কারা খেলতেছে, এই বিষয়। তো বলো যে আপনাদেরই আপনার নিজের উদ্যোগে কিছু করতে হবে, দেন হয়তো বা পরবর্তী ক্রিকেট বোর্ড আপনাদেরকে কিছু সাপোর্ট করবে। তো আমি পরবর্তীতে আরো বেশ কয়েকটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলাম। যেমন ব্লাইন্ড ক্রিকেট ছিল, ভাবলাম যে ব্লাইন্ড ক্রিকেটের সাথে একটু যোগাযোগ করে দেখি, ওরা তো অলরেডি খেলতেছে। তো ওনাদের সাথে গেলে হয়তো বা আমি একটা সাপোর্ট পাবো যে আসলে কিভাবে কোন ফরম্যাটে এগেলে এই টিমটা নিয়ে আমি কাজ করতে পারবো।
ভাই আমি ওদের সাথে প্রায় 3টা মিটিং করলাম। ওদের অফিসিয়াল শ্যামলীতে, আমি টঙ্গী থেকে কিন্তু শ্যামলীতে যাতায়াত আমার ছিল। তো এমন কিন্তু দেখা যাচ্ছে, এমন সময় গেছে আমার কিন্তু বাসে উঠতে হয়েছে। অনেক সময় আমাদের সিএনজি গুলা করতে করতে অনেক সিএনজি গুলা নিত না। আমি কিন্তু প্রায় 3 দিন আমি বাস থেকে কিন্তু পড়ে গেছি এই মুভমেন্ট করার ক্ষেত্রে। তো আমাদের কিন্তু সে অনেক বাসগুলো নিতে যাচ্ছে না। যখন আমি বাসে উঠবো, আমার হুইল চেয়ারটা কোথায় রাখবে, আমাকে দড়ি উঠাতে হবে। হ্যাঁ, এই প্রবলেম গুলো কিন্তু আমার ফেস করতে হয়েছে। আপনি যখন বাইরে যাতায়াত করেন তখন কি আপনি, বিশেষ করে বাংলাদেশের বা ঢাকাতে যে পাবলিক ট্রান্সপোর্টে, তখন কি আপনার হুইল চেয়ারে নিয়ে যান নাকি ক্রাচ বা অন্য কোনো ভাবে? না, আমি ক্রাচে মুভ করতে পারি না। আমি টোটালি হুইল চেয়ারে, আমার হুইল চেয়ার ছাড়া একদম চলে না। হ্যাঁ, আমি সম্পূর্ণটা সেখানে কারো সাপোর্ট লাগে? সাপোর্ট বলতে হ্যাঁ, একজন তো সাপোর্ট লাগে যখন আমি মুভমেন্ট গুলা করি। হ্যাঁ, বিশেষ করে বাইরে গুলাতে। না, ওরকম কোনো ট্রান্সপোর্ট না, না, ফুটপাথ গুলা বলেন, আমি বাসে যে উঠবো যে একটা প্রপার একটা রেম লাগে, ওইটা কিন্তু আমাদের নেই। তো এই প্রবলেম গুলো কন্টিনিউয়াসলি আমরা ফেস করতে হচ্ছে। তো যাই হোক, আমি পরবর্তী তাদের সাথে মিটিং করলাম। মিটিং করার পরে মোটামুটি একটা পজিশন চলে আসছে, টিমের নাম গঠন করা, কমিটি গঠন করা। হ্যাঁ, সো পরবর্তীতে তাদের ভিতর থেকে এক ভদ্রলোক আমাকে বলল যে এই সংগঠনে কাজ করতে গেলে প্রায় 70 থেকে 80 হাজার টাকা লাগে। আমি বললাম যে 70 থেকে 80 হাজার আমার পক্ষে সম্ভব না। আমার একটা মোবাইল ফ্ল্যাক্স রোডের দোকান আছে, ওইখান থেকে যে আর্ন হয় আমি কিন্তু এটা দিয়ে মুভমেন্ট গুলো আমি করি। তো এক পর্যায়ে দেখলাম যে না, তাদের সাথে মনে আমার কাজ করা সম্ভব হচ্ছে না। তো পরবর্তীতে শুরু করলাম যে প্যারা অলিম্পিক, ভাবলাম যে তারা তো সব ধরনের স্পোর্টস নিয়ে কাজ করে। আমি নিজে একজন ব্যাডমিন্টন প্লেয়ার, আমি নিজে ব্যাডমিন্টন খেলি। সো ভাবলাম যে তাদের সাথে যোগাযোগ করে দেখি কোনো ওয়ে বের করতে পারি। তো ওদের ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে, ওনার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান, উনি হচ্ছে প্যারা অলিম্পিকের সেক্রেটারি। তো ওনার সাথে আমি প্রায় 3 মাস ওভার ফোনে কথা বললাম, আপডেট জানালাম এই অবস্থা। তো বললাম যে স্যার আমাকে একটু যদি সময় দিতেন, আমি একটু দেখা করতাম আপনার সাথে। তো উনি শাহবাগে বসে। তো আমি গেলাম, উনি সময় নিয়ে পুরো বিষয়টা খুলে বললাম যে স্যার একটা টিমও নিয়ে আসছিলাম বাংলাদেশে, তো এখন আমাকে যদি একটু সাপোর্ট দিতেন, আপনারা তো স্পেশাল অলিম্পিক নিয়ে প্যারালিম্পিকে কাজ করেন, তো আমার এই ক্রিকেট টিম নিয়ে একটু যদি কাজ করতেন। তো বললো যে আসলে আপনাদের এই সম্পর্কে কিছুই ধারণা নেই। আমরা স্যার, আমি আপনাদেরকে প্রপার গাইড করবো কিভাবে খেলতে হয়, কারা কারা খেলবে। বলে আমরা কিন্তু ক্রিকেটে কিছুই বুঝি না। স্যার আমি আপনাদেরকে গাইড করবো কিভাবে খেলতে হয়। বললো যে প্লেয়ার কতজন আছে আপনার কাছে? আমি বললাম যে স্যার 50-60 জনের মতো প্লেয়ার আছে এখন পর্যন্ত। আমি সব তাদের দেখা যাচ্ছে আমার খেলা দেখে আমার ফেসবুকে যোগাযোগ করে তারা, আমি তাদেরকে ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস কোথায় থাকে এগুলো কিন্তু আমি লিপিবদ্ধ করি। তো 60-62 জন প্লেয়ার আমার কাছে আছে। তো বলে যে আপনি কোচ পাবেন কোথায়? আমি বলে আমি ম্যানেজ করব। তো দেখলাম এক পর্যায়ে সে রাজি হলো। রাজি হওয়ার পর একটা কমিটি গঠন করলো। তারপর একটা টিমের নাম দেওয়া হলো বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড, এই নামে নামকরণ করা। তো বললো তাহলে আপনার কার সাথে পরিচয়, ওরকে বাংলাদেশে আবার নিয়ে আসি। আমি হারুন রশিদকে নিয়ে আসলাম। আসার পরে তার রাত্রে, হারুন রশিদের বাংলাদেশে আসার কথা রাত্রে 10টায়, সে রাত্রে 3টা বাজে আসে। তাকে আমি শ্যামলী বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে পল্টনে নিয়ে একটা হোটেলে উঠালাম। আমি আবার 4টা 4:30 বাজে আমার সেই পল্টন থেকে আমার টঙ্গীতে আসতেছি। এই যে দেখেন, আমি কিন্তু ওই সময় রাত্রে 3টা বাজে, 4টা বাজে আমি একটা বাসে উঠতে গেলাম। যখন দেখলো হুইল চেয়ার উঠে, সে কিন্তু বাসে নিচ্ছে না আমাকে। সিএনজি গেলাম, কয়েকটা সিএনজি সামনে আসলো, যখন হুইল চেয়ার দেখে সে চলে যাচ্ছে। তো তারপর একটা সিএনজি পেলাম, সে আমার কাছ থেকে 1200 টাকা ভাড়া নেবে। পল্টন থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া আছে 400 থেকে 500 টাকা। তারপর সে কিন্তু আর বাসা পর্যন্ত আসেনি, সে আসছে আমার স্টেশন রোড পর্যন্ত। আমি দিয়ে এই যোগাযোগগুলোতে আপনার বন্ধু বান্ধব বা এদের মধ্যে কেউ যারা সুস্থ, মানে যাদেরকে আমি সুস্থ বলতে পারি, আমাদের মতো যারা হয়তো হুইল চেয়ার ব্যবহার করতে হয় না, কারণ এই শব্দগুলো ব্যবহার করতে আমি বোধ করি, কুণ্ঠা বোধ করি যে পঙ্গু বা এরকম কিছু। আমি আলোচনার জন্য বলছি, কেউ আপনাদের সাথে সাহায্য করছিল না এই দৌড়াদৌড়ি গুলোতে বা ইয়েতে? দৌড়াদৌড়ি গুলোতে আমার পাশে ছিল আমার ফ্রেন্ড ছিল বাবুর চৌধুরী, পলাশ, আমার কাজিন আব্দুল্লাহ, আমার একটা বাগিনা ছিল। হ্যাঁ, তো এরা কিন্তু আমার সাথে ওই সময়টা ছিল। হ্যাঁ, সাপোর্ট ছাড়া জি না, আমি তো একা মুভমেন্ট করা আমার পক্ষে পসিবল ছিল না। তো ওই সময়টাতে আমি ঢাকা শহরে অনেক কিছু চিনি না। জি জি। সো এখন যেরকম ভাবে চিনি বা মানুষ আমাকে চিনতেছে, ওই সময়টাতে কিন্তু আমাকে হয়তো বা কেউ চিনতো না। জি। তো পরবর্তীতে আমি পরের দিন সকালবেলা আবার মিটিং ছিল, তারপর আবার সকালবেলা সেই শাহবাগে যাওয়া।
তারপর আমাদের কমিটি মেম্বার যারা ছিল তাদের সাথে মিটিং করে ওই হারুন রশিদ আমাদেরকে 3টা তাজমহল ট্রফি খেলার একটা ইনভাইটেশন দিয়ে গেল, 3টা টি20 ম্যাচ। ওনাদেরকে আবার বলা হলো যে কিভাবে কারা কারা খেলতে পারবে, প্রপার গাইড তাদেরকে দিয়ে গেল। তারপরে এখন হচ্ছে প্লেয়ারদেরকে নিয়ে আসা, তারপর আমি হচ্ছে প্লেয়ারদেরকে নিয়ে আসলাম সারা বাংলাদেশ থেকে 62 জন প্লেয়ার একত্রিত করে, কেউ চিটাগং, খুলনা, রাজশাহী, রংপুর এই বিভিন্ন জেলা থেকে তাদেরকে দিয়েছে। তো ঢাকা ইউনিভার্সিটি সার্জেন্ট জয়নুল মাঠে তাদের প্রথম ট্রেনিং। তো আমি ওই সময় কোচ পাবো কোথায়, তো আমার ফেসবুক ফ্রেন্ড ছিল একজন যাত্রাবাড়ি ক্রীড়া চক্রের এক বড় ভাই, ওনাকে আমি বললাম যে ভাই আমার একটা কোচ দরকার, তো আমার কিন্তু একটা ম্যানেজ করে দিন। তো সে একজন কোচের নাম্বার দিল, ওনার নাম হচ্ছে জসিম। তো আমি ওনাকে ফোন দিই, বললাম স্যার আমরা একটা টিম করতে যাচ্ছিলাম, তো স্যার আমাকে যদি আপনারা একটু ট্রেনিং করাতেন। উনি বললো যে আমরা তো যারা অ্যাভেল আছে তাদেরকে ট্রেনিং করাচ্ছি, বাট আপনাদের কিন্তু আমি কিছুই জানি না। স্যার আমি আপনাকে বলবো যে আসলে কিভাবে খেলতে হয়। তো মূলত একজন হুইল চেয়ার ইউজার, আমার একজন রানার থাকবে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিমে, যে কেউ ক্রাস ইউজ করতেছে, সে মুভ দৌড়তে পারছে না, তার একজন রানার থাকবে। কারো 2টা পা ভালো আছে, সে কিন্তু মুভ করতে পারছে, তার হাতে প্রবলেম, হ্যাঁ। তো এরকম ক্রাইটেরিয়া নিয়ে খেলতে হবে। মানে রানার, যিনি রানার থাকবেন উনিও কি কোনো না কোনো ভাবে ডিসেবলড হবে এরকম কি? আমাদের টিমের ভিতরে থাকতে হবে। আচ্ছা, তার পা 2টা ভালো, মনে করেন কারো হাতের একটা অঙ্গ নেই, মানে যে যার যতটুকু সামর্থ্য আছে সে সেটা দিয়ে খেলছে, সেটা দিয়ে সেটা। তো পরবর্তীতে উনি রাজি হলো, আসলো, আসার পরে ট্রেনিং ক্যাম্প হলো, ওইখান থেকে আমরা 32 জন থেকে 16 জন আমরা টিম। তো এখন আমাদের টিম প্লেয়ারদেরকে পাসপোর্ট করাতে লাগবে। পাসপোর্ট কিভাবে? তো মাকসুদ সাহেব আমাকে বললো যে কিছু টাকা ম্যানেজ করে দেন। আমি বললাম স্যার আমার যে সব ছিল টাকা ছিল ওইগুলো কিন্তু আমি করে ফেলছি। তো এখন তারপর আমি দেখি বাসায় কথা বলে কতটুকু ম্যানেজ আমি করতে পারি। তো বাসায় বললাম, তো বললো যে বাসায় ওভাবে প্রায় 40,000 টাকা ম্যানেজ করার জন্য। তো আমার যে ব্ল্যাক বিলিয়ার্ডের দোকান ছিল, দেখলাম যে এটা এই সময়টা দৌড়াদৌড়ি করতে ওই সময় দিতে পারছি না, বেশ কিছু টাকা বাকিও পড়ে গেছে। তো ভাবলাম যে যে আমার স্বপ্নটা বাস্তবে রূপ নেই। তো আমি আবার কি করলাম, আমার ফ্ল্যাক্সিলোডের সিম গুলো আমি সবগুলো বিক্রি করে দিই। ওইখান থেকে আমি প্রায় 45,000 টাকা পাই সিম গুলা বিক্রি। আমি একটা সিম প্রায় 20,000 টাকা করে কিনছি, সেই সিম আমার 10,000 টাকা করে বিক্রি করতে হচ্ছে। তো আমি সিম বিক্রি করে ওইখানে টাকা দিলাম প্লেয়ারদেরকে পাসপোর্ট, প্লেয়ারদের পাসপোর্ট হলো। তো এখানে আরওয়ানের সঙ্গে খরচ আছে, প্লেয়াররা ঢাকা এসে ক্যাম্পে যোগ দিবে, তারপর হচ্ছে তারা তাদের থাকা খাওয়া এই একটা কস্ট আছে, তারপর টিমের জার্সি দরকার আছে, তারপর ইনস্ট্রুমেন্ট দরকার আছে, এদের জন্য কিভাবে। তো আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন ডক্টর শেখ আব্দুল সালাম, উনি আমাকে একটা চিঠি দিল, চিঠি দিয়ে বললো যে আপনি জনতা ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ছিল ডক্টর আবুল বারাকত স্যার, ওনার বাসায় আপনি যান। তো আমি ওনার বাসায় গেলাম, স্কাটর ওনার বাসা। তো বললাম স্যার আমাদের একটা টুর্নামেন্ট আছে তাজমহল ট্রফি আগ্রাতে, আমাদের একটা ট্রেনিং ক্যাম্প চলতেছে জগন্নাথল মাঠে, স্যার আপনি আসবেন আমাদের খেলা দেখার জন্য। তো উনি বললো যে তুমি কিভাবে ক্রিকেট খেলো? আমি বললাম স্যার এই হুইল চেয়ারে বসে খেলি। উনি বলতেছে যে অ্যাটলিস্ট তোমার খেলা দেখার জন্য আমি আসবো। তো উনি আসলো, আসার পর আমাদের খেলা দেখলো এবং আমাদেরকে বললো যে তোমরা তাজমহল ট্রফি খেলতে যাবা, আমরা তোমাদেরকে স্পন্সর করব। তো আমরা তো খুবই খুশি যে স্পন্সর পেয়ে গেলাম। তারপর বিসিএস এ ওনারাও আমাদেরকে জার্সি দিল, আইডিএলসি ব্যাংক আমাদেরকে ব্যাট বল স্ট্যাম্প এগুলো। তো ওই সময়টাতে তো মোটামুটি আমাদের ইন্ডিয়া ট্যুর কমপ্লিট, মানে কমপ্লিট বলতে আমরা যেতে পারবো, আমাদের যে প্রবলেম গুলো আছে ওগুলো আস্তে আস্তে। তো পরে দেখলাম প্লেয়ারদের পাসপোর্ট করা লাগবে, ওই পাসপোর্টও করলাম। মাত্র আমরা 11 জন প্লেয়ারের পাসপোর্ট পাই। ওই 11 জন প্লেয়ারকে নিয়ে আমি হচ্ছি বাই রুটে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 32 ঘন্টা জার্নি করতেছে। ওই টিমটাতে আমি একমাত্র হুইল চেয়ার ইউজার ছিলাম, আমার নেতৃত্বে আমি ছিলাম ক্যাপ্টেন। আর বাদ বাকি প্লেয়ার ছিল কারো হাতের সমস্যা, কারো পায়ের সমস্যা, এরকম প্লেয়ার। আর আমি একমাত্র হুইল চেয়ার ইউজার। তো ওটা ছিল প্রপার কাঠের বলের খেলা, একদম একদম মানে কাঠের বলের নরমাল ক্রিকেটে যেটা হয় ওই কাঠের বল, মানে একদম নরমাল যেটা খেলা হয়। জি হ্যাঁ সেটাই, ওই কাঠের বল, টেনিস বল এরকম না, না না একদম প্রপার ক্রিকেট বল।
তো পরবর্তীতে আমরা টিম নিয়ে গেলাম, 11 জন প্লেয়ার নিয়ে খেলতে প্রায় 32 ঘন্টা জার্নি করে আমরা আগ্রাতে পৌঁছালাম। আমরা সকালবেলা পৌঁছালাম, বিকেল 3টা বাজে আমাদের ম্যাচ। আচ্ছা, মানে রেস্ট ছিল না। তারপরও রেস্ট আমরা 2 ঘন্টা রেস্ট নিতে পারছি, 2 ঘন্টা। তো ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার আমাদের 2টা বাজে বেরিয়ে যেতে হচ্ছে, 12টা থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আবার ওইখান থেকে আরো 2 ঘন্টার রাস্তা বাসে জার্নি করে আমরা গোয়ালিয়র সচিন টেন্ডুলকার যে মানে ডাবল সেঞ্চুরি করলো ওই মাঠটাতে খেলার সৌভাগ্য হয় আমাদের। তো ওইখানে আমরা এই 11 জন প্লেয়ার নিয়ে আমরা মাঠে নামি। তো ওইখানে আমাদেরকে ওরা 145টা 46 রানের একটা টার্গেট দেয়। তো আমরা ওই ম্যাচটাতে 16 রানে হেরে যাই। আমাদের একটা বেস্ট প্লেয়ার ছিল শাহরিয়ার, ও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এত জার্নি করার পরে তো ওই বাবার করতে পারেনি। তো আর প্রত্যেকটা প্লেয়ারই ছিল আপনার ফার্স্ট টাইম দেশের বাইরে ভ্রমণ করা, এবং এই ক্রিকেটের সুবাদে তাদের এই তারা নর্মাল ক্রিকেট এমনিতে এলাকাতে খেলতো, বাট অন্য একটা দেশের সাথে খেলা তাদের ফার্স্ট টাইম ছিল। তো পরবর্তীতে আমরা ওই ম্যাচটা হারলাম 15 রানে। পরবর্তীতে আমাদের 2টা ম্যাচ হয় আগ্রা আর্মি স্টেডিয়ামে। আমাদের সাথে আরো পরবর্তীতে আমাদের আরো 2 জন প্লেয়ার যুক্ত হয়, ওরা পরে ভিসা পায়, ওরা যুক্ত হয়। তো এখানে আমাদের টিমটা আরো শক্তিশালী হয়ে যায় 2 জন প্লেয়ার যুক্ত হওয়ার পরে। তো পরবর্তী 2টা ম্যাচ আমরা জিতে যাই, আমরা চ্যাম্পিয়ন হলাম। চ্যাম্পিয়ন হলাম 14তে তাজমহল ট্রফি। তো ভাই বিশ্বাস করবেন না যে আসলে কি বলবো, ওইটার মানে ওই ট্রফিটা জেতার অনুভূতি ছিল অন্যরকম একটা অনুভূতি ছিল। মানে কি বলবো, যে যে স্বপ্নটা নিয়ে ঘুরপাক খাচ্ছিল, সেই স্বপ্নটা দেশের বাইরে একটা ট্রফি জিতলাম, অন্যরকম একটা ছিল, ভালো লাগার জায়গা ছিল, প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে ছিল। হ্যাঁ, তো ভাবলাম যে দেশে যখন আসবো হয়তো বা আমরা ওইভাবে আমাদের টিভি কাভারেজ হবে, আমাদেরকে কেউ মালা দিয়ে আমাদেরকে বরণ করে নেবে। হ্যাঁ, অনেক কিছু ছিল, মানে খুব এক্সাইটেড ছিলাম যে দেশে ঢোকার পর হয়তো বা এরকম কোন রিসিপশন পাবো। তো যাই হোক, আসলাম দেশে, ওরকম কোনো কিছুই পেলাম না। নিজের এলাকায় আসলাম, ওই ট্রফি দেখার জন্য কেউ যায়নি, আমি বাসায় নিয়ে এসেছিলাম আমার ট্রফিটা। তো আমাদের উপদেষ্টা ছিল বা ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর আরিফিন স্যার, উনি যে কোনো ভাবে পিএম অফিসে আমাদের নিউজটা দিয়েছেন। তো আমাদেরকে 2014 সালের জুলাই মাসের 16 তারিখ আমাদেরকে পিএম ডাকলেন। তো আমরা সবাই গেলাম পিএম এর কাছে, ও ট্রফিটা নিয়ে গেলাম, ট্রফিটা পিএম এর হাতে দিলাম। তো আসলে ওইটা ছিল মানে কি বলবো, ওইটা একটা অন্যরকম অনুভূতি ছিল যে এত দ্রুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেতে পারবো। তো উনি আমাদেরকে মাত্র 45 মিনিট সময় দেওয়ার কথা, উনি আমাদেরকে প্রায় 1.5 ঘন্টা সময় দেন। আসলে কতটা আন্তরিক হলে যে আসলে উনি আসলে খেলা পাগল একজন মানুষ, আসলে তার কাছে না গেলে হয়তো বা বোঝা যায়। তো আমি গেলাম এবং ইন্ডিভিজুয়ালি সে আমাকে জিজ্ঞেস করলো যে আসলে আমাকে যখন পরিচয় করে দিচ্ছে যে ম্যাম আপা উনি হচ্ছে এই ক্রিকেট টিমটা করেছে, তো উনি আমাকে জিজ্ঞেস করলো আসলে কিভাবে ক্রিকেটটা করলা, কারা কারা জানে, হ্যাঁ, যোগাযোগটা কিভাবে হইলো। তো আমি পুরো বিষয়টা ওনাকে খুলে বলি। তো উনি বললো যে ইনশাল্লাহ ভালো কাজ করতেছো, কাজ করো, ইনশাল্লাহ তোমাদের পাশে আমরা আছি, আমাদের যত রকম সাপোর্ট অবশ্যই থাকবে। ওই সময়টাতে পুতুল আপও ছিল ওই সময়টাতে। তো উনি আমাদেরকে প্রত্যেক প্লেয়ারকে 1 লাখ করে টাকা দিলেন, এবং যেই অ্যাসোসিয়েশন করলাম ওই 1 কোটি টাকা উনি অনুদান দিলেন, এবং সংসদ ভবনের পশ্চিম পাশে আমাদেরকে খেলার মাঠ দেওয়ার আশ্বাসন। তো ওই খেলার মাঠটা আমরা এখনো বুঝে পাইনি, হয়তো আরো একটু সময় লাগবে। তো তো যাই হোক, ওইটা ছিল মানে খুবই মানে যেমন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যখন বাংলাদেশ জিতলো, ওই সময়টাতে দেখা গেছে যে আপনার বাংলাদেশ ক্রিকেটে একটা নতুন একটা দিক উন্মোচন হলো। তো এরকম হচ্ছে আমাদের এই ডিসেবল ক্রিকেটটাও ওইভাবে তাজমহল ট্রফিতে জিতে আসার পরে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিসিপশন পাওয়ার পর হচ্ছে বিভিন্ন পত্র-পত্রিকাতে, তারপর টিভি চ্যানেলগুলোতে নিউজ হলো। তো ওই সময়টাতে দেখা যাচ্ছে মানুষ জানতে শুরু করলো যে প্রতিবন্ধী মানুষও ক্রিকেট খেলতে পারতেছে। তো যাই হোক, ওইভাবে শুরু হলো যে প্রতিবন্ধী মানুষরা ক্রিকেট খেলতে পারে। তো যাত্রাটা, তো ওই সময়টাতে দেখা যাচ্ছে যে অনেক টিভি চ্যানেলগুলো আমার বাসায় আসা শুরু করলো আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। একটা সময় দেখা গেছে যে তাদেরকে আমার ফোর্স করতেছে যে আমার জন্য একটা নিউজ করে। হ্যাঁ,
তো দেখা যাচ্ছে পরবর্তীতে তারাই কিন্তু আমার নিউজ করছে। তো যাই হোক এভাবে শুরু করা। তো 2015 সালে নতুন করে একটা রুলস হয় যে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিমে হুইল চেয়ার ব্যবহার করে এলাও না, খেলতে পারবে না। ওই সময় তো মনে হলো যে না, আমার আকাশটা মাথা ভাঙিয়া পড়লো, যে এত কষ্ট করে নিজের সর্বস্বটা দিয়ে প্রতিষ্ঠান দাঁড় করালাম, এখন আমি এই প্রতিষ্ঠানে খেলতে পারবো না। তো এর পাশাপাশি আরেকটা কারণ রিজনও ছিল যে আপনার আমাদের অর্গানাইজেশন যারা ছিল তারা দেখা গেলো যে আপনার আমাদের একটা রুল ছিল যে পার্সেন্টেজ ছিল যে কত পার্সেন্ট প্রতিবন্ধী মানুষ এখানে খেলতে পারে, যে আপনার কারো একটা আঙ্গুল নাই আপনি তার কত পার্সেন্ট প্রতিবন্ধিতা বলবেন। তারা কিন্তু তাদেরকে ইনক্লুড করা শুরু করলো। তাদেরকে আমি বললাম যে আসলে মূলত এখানে কাদের খেলার কথা, যে সকল প্রতিবন্ধী মানুষ মেন স্ট্রিমে খেলতে পারে তারা খেলার কথা। এখানে যার একটা হাত একটু বাঁকা, হাতের আঙ্গুল নাই একটা, সে তো এখানে খেলার যোগ্যতা রাখে না। 2015 সালের এই আইনটা কেন হলো, এটা ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? ব্যাকগ্রাউন্ডটা ছিল এরকম যে আপনার আমি যে কোনো সময় ইনজুরি হতে পারি, আমি এজ এ হুইল চেয়ার ইউজার, তো আসলে ইনজুরি তো খেলার একটা অংশ। আচ্ছা, এটা রিস্কি হয়ে যাচ্ছে, মানে বলা হচ্ছে এটা ঝুঁকিপূর্ণ। জি, ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তো যাই হোক পরবর্তীতে তো দেখলাম যে ওই সংগঠনও দেখা গেল যে নন ডিজেবল পিপল তারা ইনক্লুড করা শুরু করে। আমার স্বপ্ন কিন্তু এটা ছিল না যে মূলত যারা প্রতিবন্ধী মানুষ যারা খেলতে পারতেছে তারা খেলবে এখানে। যেমন শরীফ নামে একটা ছেলে আছে, বা আপনি বিশ্বাস করবেন তার যদি খেলা দেখেন, তার একটা হাত নাই, তার একটা পা নাই, সে এত চমৎকার খেলে, সেই ছেলেটা এখনো পর্যন্ত ওই টিমে খেলতে পারলো না। তাহলে কাদের জন্য এই টিম করা, কাদের জন্য এই টিম করা? তো যাই হোক পরবর্তীতে একটা পর্যায়ে সরে আসলাম। তো রুলস হওয়ার পরে যেটা বললাম যে হুইল চেয়ার ব্যবহার করে তাদেরকে নিয়ে কাজ করবো। ওই সময়টাতে আমার ছিল, আমার ফ্রেন্ড ছিল নুর নাহিয়ান, তারপর আমার ফ্রেন্ড ছিল পলাশ, ওদেরকে বললাম যে এখন এটা তো মোটামুটি একটা এস্টাবলিশড হলো, তো এখন মোটামুটি তারা এখন বড় একটা প্রতিষ্ঠান, তাদের প্রায় কোটি খানিক মতো টাকা, তারপর আকরাম খান আরো টাকা নিয়ে দিল, তো এরা এখন বড় প্রতিষ্ঠান হয়ে গেছে। তো এদের সাথে মনে আমার কাজ করা সম্ভব হবে না, নিজেও আমি খেলতে পারবো না তাদের সাথে। তো হুইল চেয়ার হচ্ছে তাদেরকে নিয়ে কাজ করতো। তবে ওই সময়টাতে আমার ফেসবুকে যারা ছিল ওদের সাথে যোগাযোগ করা শুরু করলাম যে হুইল চেয়ার ব্যবহার তারা তাদেরকে কিভাবে। আমি ওই সময়তে প্রায় 32 জন প্লেয়ারকে একত্রে করি সারা বাংলাদেশ থেকে। সাতক্ষীরা ছিল 4 জন প্লেয়ার, ময়মনসিংহে, তারপর টাঙ্গাইল, চিটাগং, খুলনা, রাজশাহী, এই ডিভিশন থেকে ওদেরকে আমি করলাম। তো ওরা কখনো হুইল চেয়ারে বসে ক্রিকেট খেলে নাই। সো আমি যখন প্র্যাকটিস করতাম ওই ছবিগুলা তারপর ভিডিও করে আমি তাদেরকে পাঠাতাম কিভাবে খেলতে হয় ক্রিকেটটা। তো ওইরকম ভাবে অনেকের সাড়া পেলাম, তারাও খেলতে আগ্রহী সাড়া পেলাম। তো ওইভাবে সাপোর্টের জন্য এটা একটা প্রতিষ্ঠানিক বা রূপ দেওয়ার জন্য একটা সাপোর্টের প্রয়োজন হয়। তো ওইভাবে আমি বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটা প্রতিষ্ঠান গঠন করলাম এবং একটা কমিটি গঠন করলাম। এই কমিটিতে 7 বিশিষ্ট কমিটি থেকে 5 জনই হচ্ছে হুইল চেয়ার ইউজার, 2 জন হচ্ছে সুস্থ মানুষ, যে আসলে সবসময় কিন্তু আমরা মুভমেন্ট গুলো করতে পারবো না। তো ওই সুবাদে হচ্ছে তাদেরকে রাখা। বাট আমার মতো যারা আছে আমার কষ্টের কথা সেই বুঝবে, অন্য লোক কিন্তু বুঝবে না যে আমি কিন্তু একটা সাফারার হয়ে আসছি, যে আমার নিজস্ব সর্বস্ব শেষ করে কিন্তু প্রতিষ্ঠান দাঁড় করলাম। ওই প্রতিষ্ঠানে আমি বললাম যে আমার ফ্যামিলি আছে, আমি আমার সব শেষ করে কিন্তু এই প্রতিষ্ঠান দাঁড় করলাম, আমাকে একটা স্যালারি ধরে, তারা আমাকে 3000 টাকা স্যালারি ধরল, এবং তারপর 3 থেকে 4 দিন ঢাকাতে পাটা সিগন্যাল যে আমার অফিস করতে হবে এই টঙ্গী থেকে, তো 3000 টাকা কি হয়? তো পরবর্তীতে নিজে প্রতিষ্ঠান দাঁড় করালাম। তো পরবর্তীতে সোশ্যাল ওয়েলফেয়ার থেকে রেজিস্ট্রেশনও পেলাম। তো ওই সময়টাতে পাশে ছিল ইমাগো স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট, বড় ভাই ছিল আহমেদ রাকিব, কানন ভাই, কাজী সাব্বির, এদের সহায়তায় আমরা ফার্স্ট ন্যাশনাল হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট আমরা শুরু করি 32 জন প্লেয়ারকে নিয়ে। ভাইয়া বিশ্বাস করবেন না, আমি আসলে তাদের কাছে এখনো পর্যন্ত চিরকৃতজ্ঞ যে এই 32 জন প্লেয়ার যদি ওই সময় এগিয়ে না আসতো হয়তো বা আমাদের এই হুইল চেয়ার ক্রিকেটের যাত্রাটা শুরু হতো না,
এবং তারা কিন্তু ভাই একা চলে আসে, কেউ সাতক্ষীরা থেকে, কেউ খুলনা থেকে, রংপুর থেকে, ইভেন তারা একা চলে আসছে বাসের ছাদে করে, তারা হুইল চেয়ার দিয়ে উঠায়া তারা নিজে ইভেন ঢাকায় চলে আসছে। যে তারা কতটা মানে ক্রিকেটকে লাভ করে, যে আসলে না দেখলে হয়তো বুঝতে পারবে না যে তাদের কতটা ভালো লাগার জায়গা এখানে। এমন সময় গেছে আমি তাদেরকে 2টা সিঙ্গারা খাওয়াইছি, তাদের নিজের খরচে তারা প্র্যাকটিস করছে। এমনও সময় গেছে তারা নিজের খরচে প্র্যাকটিস করছে, আমরা কিন্তু তাদেরকে প্রপারলি সাপোর্টটা দিতে পারিনি। তো যাই হোক, আমরা ওই সময়টাতে আমরা এই কি বলে 32 জন প্লেয়ারে আমরা 4টা ডিভিশন করে আমরা একটা টুর্নামেন্ট করি, ফার্স্ট ন্যাশনাল হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। তো ওই সময়টাতে ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী এই 4টা ডিভিশন করে খুলনা ডিভিশন চ্যাম্পিয়ন হয়। তো ওই সময়টাতে আমরা প্রায় 15 থেকে 16 জন প্লেয়ার আমরা পেয়ে গেলাম, কেউ বোলিং এ আছে, কেউ ব্যাটিং এ আছে, সিলেকশন হয়ে গেল। তো পরবর্তীতে কি বলে ইন্ডিয়া থেকে একটা টিমও নিয়ে আসলাম বাংলাদেশে, ওই হারুন রশিদ একটা বলছে ক্রিকেট টিম উনিও তৈরি করে। তো আমাদের ওই সময়তে ওয়ালটন আমাদেরকে সাপোর্ট করছে, তারপর অমৃতা ফর ছোট কাগজ ওনারও একটা সাপোর্ট আমাদেরকে করেছে। তো ওই দিয়ে আমরা প্রথম ইন্টারন্যাশনাল হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট আমরা ঢাকাতে আয়োজন করি। আমরা ওই টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হই, 2-1 সিরিজ জিতি। তো যে সিরিজ জিতার পরে আমরা তো এই কি বলে এটা নিয়ে করতে শুরু করলাম, এবং এই সংগঠনে কাজ করার সুবাদে 2017 সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেলাম। সারা বাংলাদেশ থেকে 1300 সংগঠন এখানে অ্যাপ্লাই করে। ওই 1300 সংগঠন থেকে আমার সংগঠন স্পোর্টস ক্যাটাগরিতে একে ছিল, এবং কি বলে টপ 10 ছিল আমার সংগঠনটা, হুইল চেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এই সংগঠন। তো এর পাশাপাশি আমরা ওই ট্রফি জিতলাম, আমরা কাজ করতে শুরু করলাম। এর পাশাপাশি আমাদের ডিভিশনাল আমি আরো 6টা ক্লাব প্রতিষ্ঠা করি। তারপর হচ্ছে উইমেন্স হুইল চেয়ার ইউজার যারা আছে তাদেরকে নিয়ে একটা সংগঠন টিম করি। আমরা ইউএস এম্বাসির সাথে জয়েন্ট ভেঞ্চার একটা কাজ প্রজেক্ট পাই, ওটা দিয়ে আমরা হচ্ছে 4টা ডিভিশন 4টা ট্যালেন্ট হান্ট করি। তো তখন তারা বললো যে মেয়েদেরকে কোনোভাবে এঙ্গেজ করানো যায় কিনা। তো আমি চিন্তা বললাম যে আসলে আমাদের সমাজে একটা সুস্থ মেয়ে তো বেরোতে, বাসা থেকে বেরোতে হলে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, আর সেই জায়গাতে একজন হুইল চেয়ার ইউজার পেয়ে আমরা কিভাবে বের করতে পারবো। তারপর আমি চেষ্টা করব যে যাতে করে ওনাদেরকে নিয়ে আসা যায়। তো আমি যখন রাজশাহীতে ট্যালেন্ট হান্টে গেলাম, প্রায় মেল পেলাম হচ্ছে 76 জন হুইল চেয়ার ইউজার, প্রায় 21 জন উইমেন্স হুইল চেয়ার ইউজার আমরা আনতে পারি ওইখানে। ট্রায়ালের মাধ্যমে আমরা প্রায় 7 জন মেয়ে আমরা সিলেক্ট করি, তারাও খেলতে আগ্রহী। হ্যাঁ, তো আসলে তারাও তো জানতো না যে আসলে কিভাবে ক্রিকেটটা খেলতে হয়। হ্যাঁ, তো আমি তাদেরকে কিন্তু ওইভাবে গাইড করছি যে আসলে এইভাবে খেলতে হয়। এইভাবে হুইল চেয়ার ক্রিকেটের যাত্রাটা শুরু, এবং 6টা ক্লাব আছে, 200-র মতো সারা বাংলাদেশে 200 প্লাস হুইল চেয়ার ইউজার। আমরা এখন পর্যন্ত প্রায় 5টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে জয়েন করি, 5টা থেকে 3টাতে চ্যাম্পিয়ন, 2টাতে রানার আপ। সো এই অ্যাক্টিভিটিস গুলো করতেছি। আর এর পাশাপাশি এগুলো চলমান আছে, যেগুলো চলমান আছে, এগুলো রেগুলার অ্যাক্টিভিটিস ভিতরে আছে। আর ইন্টারন্যাশনালি ভাবে একটা কমিটি গঠন করা হয়েছে, আইসিডব্লিউসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ থেকে আমি রিপ্রেজেন্টেটিভ করতেছি, সেক্রেটারি হিসেবে আছি। যেমন আইসিসির মধ্যে একটা কমিটি গঠন করা, যে প্রত্যেকের দেশে তাদের ক্রিকেট বোর্ডের সাথে লিংক আপ করে আমরা কিভাবে আইসিসির কাছে আমাদের যে বার্তাটা এটা পৌঁছাতে পারি। আমার যেমন হুইল চেয়ার ক্রিকেটটা কিভাবে আইসিসি অ্যাপ্লিকেশন দিবে, যেমন ব্লাইন্ড ক্রিকেটে কিন্তু আইসিসি অ্যাপ্লিকেশন আছে, বাট আমরা চাচ্ছি যে হুইল চেয়ার ক্রিকেটটা কিভাবে আইসিসি অ্যাপ্লিকেশন পাওয়া যায়। এবং বর্তমানে আমাদের ক্রিকেট বোর্ড খুবই কনসার্ন আমাদের প্রতি, বিশেষ করে আমাদের স্পোর্টস হুইল চেয়ার একটা প্রবলেম ছিল, ওটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে প্রোভাইড করছে। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পাওয়ার পর হচ্ছে এই ফ্যাসিলিটি গুলো পাওয়া। তো দেখা যাচ্ছে ওই সময়টা হুইল চেয়ার ক্রিকেট অনেকে জানতো না, মিডিয়াতে আসতো না। তো ওই অ্যাওয়ার্ড পাওয়ার পর হচ্ছে বিভিন্ন পত্রিকাতে, টিভি চ্যানেল গুলোতে নিউজ হলো। তো ওই সময়টা ক্রিকেট বোর্ডের সাথে আমাদের এঙ্গেজটা বেড়ে যায়, এবং বিভিন্ন ধরনের সাপোর্ট ক্রিকেট বোর্ড দিচ্ছে আমাদেরকে। তা আমরা চাচ্ছি ক্রিকেট বোর্ড আমাদেরকে ওন করুক, বাট ক্রিকেট বোর্ড যদি নিয়ে আমরা মান্থলি একটা স্যালারি পাবো। হ্যাঁ, তো আর আমাদের ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু কোনো কাজের সাথে যুক্ত, ওইভাবে কিন্তু আমরা তাদের কোনো স্যালারি দিতে পারছি না। হ্যাঁ, তো এইভাবে আমাদের অ্যাক্টিভিটিস গুলো আমরা এখন কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি। এটা তো আমরা মানে আপনার হুইল চেয়ার অ্যাসোসিয়েশন এবং হুইল চেয়ার ক্রিকেটের কথা শুনলাম, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আপনার, যতটুকু আমি
খুব কম সময়ে আপনার যেটুকু দেখতে পেয়েছি যে লিঙ্কগুলো পাওয়া যায় ওয়েবসাইটে আপনার সংগঠন এবং আপনার সম্পর্কে একটু জানতে চাই। সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবকমূলক কাজের সাথে আপনি জড়িত। আপনার এই যে এবং কোভিড-19 পর্যন্ত। তো সেইটার মানে আগ্রহটা কোত্থেকে আসলো, বা আপনি এই যে চেষ্টাটা, আপনার তো প্রতিবন্ধকতা রয়েছে, আপনার চলাফেরা করতে তো কষ্ট হয়। তাহলে তারপরে এই যে চেষ্টাটা বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবকমূলক কাজে অংশগ্রহণ, সেটার কারণটা কি? আচ্ছা, তো আসলে দেখা গেছে যে আজকে একটা কমিউনিটির সাথে যুক্ত হতে যদি না পারি, হ্যাঁ, তো আমার কথাগুলো কিন্তু বলার মতো এখানে কিন্তু কেউ নেই। তো আমি ওইটার তাগিদে হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সাথে যুক্ত হওয়া, যে তারা তো বিভিন্ন ধরনের চ্যারিটিমূলক কাজগুলো করতেছে। তো আমি যদি তাদের সাথে অ্যাড হতে পারি, যে আমার নিডসটা কি আমি কিন্তু বলতে পারবো, তাদের শেয়ার করতে পারবো। তো ওইখানে দেখা গেছে যে 10 জন যদি সুস্থ মানুষ থাকে তাদের মাঝখানে আমি একজন স্পেশাল চাইল্ড। সো আমি কিন্তু যদি আমার প্রবলেমটা কিন্তু তাদের সাথে আমি শেয়ার করি, তারা কিন্তু আসলে সেই বিষয়টা কিন্তু নেব। যেমন WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ঢাকা হাব নামে একটা প্রজেক্ট আছে আমাদের ঢাকাতেই, বিভিন্ন ধরনের তারা অ্যাওয়ারনেস স্টেট বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলা করে থাকে। সো ওদের সাথে কিন্তু অদম্য নামে একটা প্রজেক্ট আছে, অ্যাক্সেসিবিলিটি নিয়ে তারা কাজ করে, ওইটার সাথে কিন্তু আমি যুক্ত। তো আমরা কিন্তু ঢাকা সিটিতে আমরা প্রায় 4টা ভবনে আমরা কিন্তু অ্যাক্সেস করছি। যেমন নর্থ ইন ক্যাফে গুলশান 2-এ, ওইখানে আপনার শুধু একটা র্যাম্পের কারণে একটা যেন হুইল চেয়ার ইউজার ওই শপটাতে, কফি শপটাতে যেতে পারছে। সো আমরা তাদের সাথে কথা বলে ওই কফি শপটা কিন্তু অ্যাক্সেস করে দিয়েছি। বেঙ্গল ফাউন্ডেশন ধানমন্ডিতে, ওই ভবনটা আপনার নিচতলা থেকে টপ ফ্লোর পর্যন্ত আপনি হুইল চেয়ার করে অ্যাক্সেস করতে পারবেন, এবং ইভেন ওদের একটা পাশে হুইল চেয়ার টয়লেটও করা হচ্ছে। এই যে কাজগুলা, হ্যাঁ, তো আমাদের আনফরচুনেটলি এমনও দেখছি যে কিছু কিছু হাসপাতালে পর্যন্ত র‍্যাম্প নাই, যে জি আপনার হ্যাঁ হুইলচেয়ার নিয়ে ওঠা মানে খুবই সেটাই দুঃখজনক, এবং একদিক দিয়ে চিন্তা করলে হাস্যকর ব্যাপার যে হসপিটাল সেখানে নাই। সেটাই হ্যাঁ, এই বিষয়গুলো তো যেমন একটা শপিং মলে, যেমন আমার টঙ্গীতে একটা বাটা বাজার আছে। তাহলে সো আপনার 3 ফিট জায়গা শুধু একটা একটা কর্নারে যদি একটা র্যাম্প করে দেখে দিয়েছিল, সে যেতে কোনো পারছে। ব্যাপার না, তাদের যারা এত উঁচু বিল্ডিং করতে পারে মাথাতেই সেটাই নাই জিনিসটা যেটা তো লাগে বা দরকার হতে পারে। সেটাই শুধু নট অনলি আমি যে হুইল চেয়ার ইউজার, যে তার জন্যই তো তারা, তার ফ্যামিলিতে বাবা মা একটা বৃদ্ধ মহিলা হইতে পারে, শিশু বাচ্চারা আছে, তারা কিন্তু সেটা ইউজ করতে পারে। তো দেখা গেছে যে আপনার একটা একটা ভবনে আপনার লিফট আছে, লিফটের সামনে 2টা সিঁড়ি, একটা কর্নারে যদি একটা কাঠের আর্টিফিশিয়াল একটা না না না, কাঠের কাঠের সিঁড়ি করতে রেখে হবে দেয়, না। আমার কথা, তারপরে কিন্তু আমাদের আমি মুভ আমার করতে পারি। কথা হচ্ছে, আমার কথা হচ্ছে অন্য জায়গাতে কাঠের করতে হবে কেন? যেখানে 15-16 তলা আর্কিটেক্টরা মানে প্ল্যান করছে এবং জি এত পয়সা খরচ করে, সেখানে কি পাশে একটু মানে ওই বিল্ডিংটায় ওঠার একটা ব্যবস্থা করা যায় না? কারণ উঠতে পারলে তো পরে দেখাচ্ছে লিফট আছে, অনেক জায়গাতে লিফট আর তার সমস্যা হচ্ছে না, শুধু ওই সেটাই ওঠা পর্যন্ত, গ্রাউন্ড ফ্লোরটা ওঠা পর্যন্ত। এটা তো ওঠা পর্যন্ত শুধুমাত্র মানে ইচ্ছার ব্যাপার, চাইলেই ইচ্ছা। হয়। মোহাম্মদ মহসিন ভাই, এখানে আমি একটু একটা কথা বলছি। আমি জি, আপনার ভলান্টিয়ার কাজগুলোর কথা শুনছিলাম। আচ্ছা, সো ওই কারণে আর কি, তো তাদের সাথে যুক্ত হওয়া, যে আসলে যে সকল ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে তাদের সাথে যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোগ্রাম গুলোতে আছে, বাট আমাদের এঙ্গেজমেন্টটা কিন্তু খুবই প্রয়োজন। তো আসলে রাষ্ট্র বলেন বা সমাজ বলেন, আসলে কাউকে বাদ রেখে কিন্তু এভাবে সমাজটা প্রতিষ্ঠা করতে পারে না। সো আমাদেরই কিন্তু আমাদের সমাজে যারা আমরা কাজ করতেছি, সো আস্তে আস্তে এঙ্গেজ গুলা হওয়া, সো তারই তাগিদে হচ্ছে আমি তাদের সাথে যুক্ত হওয়া। তো এই সময়তে বেশ কয়েকটা প্রতিষ্ঠানে যুক্ত হওয়া এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলা তাদের সাথে মিলে আমাদের যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলো তাদেরকে বলা, যে তাদের তাতে করে কি হবে যে এই প্রবলেম গুলো তাদের কাছে হাই অফিসিয়াল যারা আছে তাদের কাছে পর্যন্ত পৌঁছাবে। তারই ধারাবাহিকতা আমি কিন্তু তাদের সাথে যুক্ত হওয়া। আর এই করোনা সংকট মোকাবেলাতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো যারা আছে তাদের সাথে যুক্ত হয়ে আমাদের কমিউনিটিতে যে সকল প্রতিবন্ধী মানুষ তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে আমার সবচেয়ে কাজ করার আগ্রহটা এখানে বেড়ে যায় যখন শুনলাম যে যখন একটা জনপ্রতিনিধির কাছে একজন প্রতিবন্ধী মানুষ যাচ্ছে, তখন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা তো ভাতা পাচ্ছেন, 750 টাকা ভাতা দিয়ে একটা কি হয় একটা ফ্যামিলির বলেন। তারপরে লকডাউনের মাঝখানে কিন্তু সেই ভাতাটা সে কিন্তু তুলতে যেতে পারছেন। তো আমি কিন্তু তারই ধারাবাহিকতায় চেষ্টা করছি আমার কমিটিতে যারা ছিল, আমার পরিচিত ভাই ব্রাদার যারা ছিল, আমার ওয়েল উইশার যারা ছিল, তাদের কাছে অ্যাপ্রোচ করে এখন পর্যন্ত প্রায় 5,000 অধিক প্রতিবন্ধী মানুষ এবং অসহায় মানুষ তাদেরকে সাপোর্ট দিতে পেরেছি। এবং ঢাকার বাইরেও সেই সাপোর্টটা কিন্তু আমি দিয়েছি, চিটাগং, তারপর রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনাতে চেষ্টা করেছি। এবং
আমাদের টিমের যারা আছে তাদেরকেও একটা সাপোর্ট করতে পেরেছি। তো এইভাবেই অ্যাক্টিভিটিস গুলা করে যাচ্ছি আর কি। অনেক ধন্যবাদ। এখন আসলে দুটো জায়গা থেকে আপনার সাথে আমার কথা বলতে হবে। একটা হচ্ছে যে আম তার আগে আমি দুটো পার্সোনাল কোয়েশ্চেন করতে চাই, যদি কিছু না মনে করেন। জি একটা প্লিজ। আপনার আপনার পড়ালেখার কথাটা জানতে চাই। আপনি কতদূর পড়ালেখা করেছেন? আমার পড়ালেখাটা তেমন ওইভাবে করা হয়নি, সো আমি এখন ওপেন ইউনিভার্সিটিতে আছি অধ্যয়নরত, এসএসসি দেব আর কি। কারণ এখানে তো এই মানে বাধাগুলো রয়েছে, প্রতিবন্ধকতাগুলো রয়েছে। আবার আপনি যেভাবে বলছেন যে আপনি যেভাবে ইন্টারনেট এবং ফেসবুক ব্যবহার করেন, তাতে তো এটা মনে হচ্ছে যে আপনি যথেষ্ট এগুলো মানে জানেন। এই জি, জন্যই আপনাকে আমি প্রশ্নটা করলাম যে না না ঠিক আছে, নো প্রবলেম। প্রাতিষ্ঠানিক না, তো আপনি জি জি। মূলত কি মানে স্কুলে বা কলেজে এরকম যান, নাকি আপনি মানে বাসা থেকে পরীক্ষা দেন, এগুলো মানে ইয়ে হিসেবে ইরেগুলার হিসেবে পরীক্ষা দেন? আমি হচ্ছি কি বলে আমার যেটা আমি যে স্কুল ইটেতে আছি ওপেন ইউনিভার্সিটিতে, আমার বাসা থেকে প্রায় 2 কিলো দূরে। সো ওই এটা হচ্ছে নিচতলাতে, সো ওইটাতে আমি অ্যাক্সেস করতে পারি আর কি। আচ্ছা, ওখানে যেতে ওই পারেন। অ্যাক্সেসটা, হ্যাঁ ওই অ্যাক্সেসটা আমার আরেকটা আছে। জিনিস হচ্ছে যে ফ্যামিলির সাপোর্ট কেমন পেয়েছেন? ফ্যামিলির সাপোর্ট না, ফ্যামিলির সাপোর্টটা শুরু থেকেই ছিল, বিধায় হয়তো বা আজকের এই জায়গায় আসতে পেরেছি। ফ্যামিলির সাপোর্টটা যদি এভাবে না থাকতো হয়তো বা এই জায়গায় আজকে আমি পৌঁছাতে আপনার মায়ের পারতাম না। কথা বলছিলেন যে আমার বিশেষ মা। করে আমার আম্মা, হ্যাঁ আমার একটা সাপোর্ট ছিল, ছোট বোন ছিল। সো এই ফ্যামিলির সাপোর্টটা ছিল হয়তো বা এই জায়গায় আসতে পেরেছি। তো আর এমনিতে পারিপার্শ্বিক বিভিন্ন কথা বিভিন্ন সময় কিন্তু শুনতে হয়েছে আমাকে। তো আসলে আমি ওই মানুষের কথাবার্তায় কিন্তু কখনো কান দিইনি। তো আমার একটা এম ছিল, একটা স্বপ্ন ছিল যে আমি এনি হাউ যে কোনো কিছুর বিনিময় হলে ওইটা আমি সাকসেস করবো। যে আমার একটা স্বপ্ন ছিল, আমি যে ক্রিকেট খেলতে স্বপ্ন দেখতাম যে আমি ক্রিকেট খেলতেছি, সো আমি কিন্তু সেটা করতে পেরেছি। এর পাশাপাশি আমার সবচেয়ে প্রাপ্তির জায়গা হচ্ছে এখানে যে আমি 200 মানুষকে কিন্তু অ্যাটলিস্ট ঘর থেকে বের করতে পেরেছি। এই মানুষগুলো একটা সময় ঘরে বন্ধু ছিল। তো এদের স্বপ্নটা কিন্তু আমি বাস্তবে রূপ দিতে পেরেছি, এবং কি বলে তারা এখন তাদের সমাজে কিন্তু প্রতিষ্ঠিত, বাট তারা এখন ফিল করে যে না আসলে একটা সময় মানুষ কিন্তু বলতো যে সে হাঁটতে পারতেছে না, বিভিন্ন ধরনের টিট কিন্তু আমাদের বলে, কানা ল্যাংড়া কোরা নানান ধরনের কথাবার্তা বলে। তো ওই দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। বাট যখন আমি শুনি যে বলতেছে যে সে কিন্তু বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিম প্লেয়ার, সে দেশের বাইরে খেলতে যায়, এই যে একটা মানুষের মুখ থেকে বলা বা শোনা, এটা কিন্তু বড় একটা ভালো লাগার জায়গা। সো এই হলো। এখন একটা ব্যাপার, যে দুটো ব্যাপারে আসতে চাচ্ছিলাম, একটা ব্যাপার হচ্ছে যে আপনি এই যে অদম্য আগ্রহ এবং চেষ্টা, এবং এই যে পঙ্গুত্বকে জয় করার যে মানে অদম্য চেষ্টাটা, তা আপনি তাহলে কি বিশ্বাস করেন যে চেষ্টা থাকলে অনেকটাই জয় করা যায়? অবশ্যই ডেফিনেটলি আমি এটাই মনে করি যে আসলে ইচ্ছা শক্তি সবচেয়ে বড় পাওয়ার, যে আসলে এটা যদি থাকে কারো ভিতরে সে অবশ্যই সে। সাপোর্ট, খুব কাছের মানুষজনের সাপোর্টেরও দরকার আছে, যেমন আপনি জি অবশ্যই ডেফিনেটলি, সেটা তো অবশ্যই। যেমন আমার ফ্যামিলির যে সাপোর্টটা ছিল ওই সময়, ফ্যামিলি যদি আমাকে ওই সাপোর্টটা না দিত হয়তো আমি কিন্তু সেই কাজটা করতে পারতাম না। তারপর আর সারাউন্ডিং ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরও একটা সাপোর্ট প্রয়োজন আছে। সো আসলে সব মানুষ তো সমান হয় না। সো দেখা গেছে যে কেউ না কেউ হয়তো পাশে আসে। যেমন আমার এখন আমার হুইলচেয়ার ক্রিকেটের পাশে আমার ফ্রেন্ড আছে মাহবুব চৌধুরী পলাশ, হ্যাঁ। তারপর আমার এক ফ্রেন্ড আছে কি বলে নাহিয়ান আছে। সো এরকম ওরা সকলের কিন্তু সম্মিলিত। ওদের কিন্তু যে আপনাদের মানে আপনার আনন্দে কিন্তু তাদের আনন্দ, জি জি তাই না? এই যে জি, খুশিটা আপনি যে আনন্দ পাচ্ছেন, যে সেটাই। হুইল চেয়ারে বসে আবার কিভাবে ক্রিকেট খেলবো, পুরোটাই তো দৌড়াদৌড়ি খেলা। তো জি জি, সেখানে আপনি একটু করে যে আনন্দটা পাচ্ছেন, সেটা দেখে আপনার খুব কাছের সত্যিকার বন্ধু যারা, তারা সেটাই কিন্তু আনন্দ পাচ্ছে। আমাদের সেটাই। স্পেশাল। এখন জি। এখন দেখা যাচ্ছে যে আমাদের আমার আমার সারাউন্ডিং এলাকা বলেন, আশেপাশের এলাকা কিন্তু সবাই কিন্তু এক নামে চিনে আমাকে। তো এই যে একটা ভালো লাগার জায়গা, ও কিন্তু সে খুব প্রাউডলি বলতেছে ওরা চিনো, ও কিন্তু আমার বন্ধু। তো আচ্ছা। এই বিষয়গুলো কিন্তু চলে আসে। জি। তো তাদেরও একটা ভালো লাগার জায়গা তৈরি কিন্তু হয়েছে। জি। এখন স্পেশাল কেয়ার করতে এসে যেটা আমাদের উপলব্ধি, সেটা হচ্ছে আমি তো আমার বাচ্চাটার বয়স ৯ বছর পেরিয়ে গেছে, ৯ বছর প্লাস, এবং ওর ৩ বছর বয়সে আমরা জানতে পারি যে ওর অটিজম আছে, এবং ওর কিছুটা মানে ওর ঠিক অটিজমটার কারণটা আমরা যদিও গত বছর সব টেস্ট করে আমরা ইন্ডিয়া থেকে জানতে পারি, যেটা সেটা হচ্ছে যে ওর জন্মের পরে আপনার অক্সিজেনের অভাবে তার ব্রেইনের সেল ড্যামেজ হয়ে গিয়েছিল। তো আচ্ছা। সেটার কারণে তার অটিজম মানে এরকম একটা ব্যাপার, যেটা আসলে সেরিব্রাল পালসি বা হুম ডায়াগনোসিস এটা নিয়ে আমার আছে, যেটা আসলে অটিজম কিনা, যদিও তার সিমটম গুলো এই টাইপের, যেমন ও অ্যাটেনশন নাই, তারপরে হচ্ছে কথা হুম বলতে পারে না সেভাবে, বলতে বললে হঠাৎ করে কিছু বলে।
তো আমরা এই যে ফোরামটা করেছি আমার মতো কয়েকজন বাবা মা এবং পেশাজীবী মিলে আমরা এটা করেছি। আমরা এখন এটা সম্পূর্ণই অনলাইন, আমাদের কোনো প্রতিষ্ঠান বা বাড়িঘর বা এরকম অফিস নেই। তো আমরা বেসিক্যালি মানুষের সাথে কথা বলছি এবং আমরা যেটা খেয়াল করছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি করা এই জাতীয় প্রতিবন্ধী বাচ্চাদের, যদিও আমরা 18-র পরে ওদেরকে নিয়ে ভাবিনি, আমরা শিশুই বলেছি, স্পেশাল চাইল্ড কেয়ার বলছি, কিন্তু তারা যে কোনো ধরনের প্রতিবন্ধী, সেটা মানসিক, সেটা নিউরোলজিক্যাল, সেটা শারীরিক। তো আপনি অলরেডি আপনি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছেন এই সময়টা পর্যন্ত। নিউরোলজির বাচ্চাদের সাথে আপনার ডিফারেন্সটা এটাই যে আপনার আলহামদুলিল্লাহ ব্রেইন কাজ করছে, আপনি সবকিছু বুঝতে পারছেন, পড়ালেখা করতে পারছেন, আপনার শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশ, কারণ কি সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি না করলে অসুবিধা যেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা আপনি জানেন, তার মেয়ের কথা জানেন, তারা নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, কিন্তু ওনারা দুইজনের কাজই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট হচ্ছে না। কারণ আইনও হচ্ছে কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশন বা তৃণমূল পর্যায়ে আসতে পারছে না, যদিও এখন আরো সময় লাগছে। যেমন এনডিএ ট্রাস্ট হয়েছে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, তারা কাজ করছেন। এখন মনে করেন সমাজ যখন আমাদের বাচ্চাগুলোকে মেনে নিবে, আপনাদেরকে যখন মেনে নিবে যে তারা আমাদের অংশ, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে কি একেবারেই নিজের কেউ না হলে, একেবারেই পরিবারের বা নিজের কেউ না হলে মানুষ ফিল করছে না এদের জন্য। ঠিক আছে, আপনি যেটা বললেন যে আপনাদেরকে ল্যাংড়া, খোড়া এরকম বলে দেওয়া হয়, একইভাবে আমাদের বাচ্চাগুলোকে, মানে শুনতে খারাপ লাগলো, আমি তো নিজে বাবা, ধরেন প্রতিবন্ধী, পাগল এসব বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আপনার কি মনে হয় যে সামাজিক গ্রহণযোগ্যতা কিভাবে তৈরি করা যায়? কারণ হচ্ছে যে না হলে তো সমাজ যদি মেনে না নেয় যে একটা বাচ্চারা ফ্রিলি, আপনার যেরকম যে একটা র‍্যাম্প না থাকলে যেতে পারছেন না আপনি ইয়েতে, এই বাচ্চাগুলো তো আরো সমস্যা বেশি, কারণ তাদের ব্রেন কাজ করছে না, কথা বলতে পারছে না। হ্যাঁ, রেস্টুরেন্ট, পার্ক, তারপরে হচ্ছে এই যে পাবলিক প্লেস গুলোতে তারা চলাফেরা করতে অনেক সময় অনেক ধরনের কেউ বাজে কথা বলে, আবার সাপোর্ট দেয় এমন মানুষও আছে। আমরা কি করতে পারি সামাজিক গ্রহণযোগ্যতা তৈরির জন্য? সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি বলতে আমাদের আসলে যে কথাগুলো বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী কন্যা সাইমজের পুতুল এটা নিয়ে কাজ করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি খুবই পজিটিভ, সো তাদের জায়গা থেকে কিন্তু তারা করে যাচ্ছে। বাট আমাদের পারিপার্শ্বিক ব্যবস্থা বলেন, আসলে আমাদের সমাজেরই কিন্তু এটা এগিয়ে আসতে হবে। ওইভাবে যদি এগিয়ে না আসে হয়তো কিন্তু কোনোভাবে চেঞ্জ করা সম্ভব না। সো আসলে আপনার ঘরে বা আমার ঘরে একটা সন্তান আছে, কিন্তু আমি কিন্তু সেই ফিলটা বুঝবো, তো পারিপার্শ্বিক মানুষ কিন্তু বুঝবে না। তো আমার মনে হয় যে এখানে যদি সম্মিলিত ভাবে একটা ফোরাম তৈরি করা হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এটা একটা সুন্দর প্রতিষ্ঠানিক রূপ নেবে। তো যেমন আমি বেশ কিছুদিন আগে আমার এলাকাতে একটা বাচ্চা আছে, তার বাচ্চারা স্কুলে দিচ্ছে না। তো আমি তাকে ডাকলাম যে আপনার বাচ্চারা কেন স্কুল দিচ্ছেন না, বা আপনারা কি আদৌ কি ট্রাই করছেন যে বাচ্চারা কেন স্কুলে নিচ্ছে না, বা আপনারা কি চেষ্টা করছেন এই বাচ্চারা পড়াশোনা করুক? আপনার তারা দুইটা বাচ্চা আছে, তারা সুস্থ, তারা পড়াশোনা করতেছে, আপনারা তাদের সেই তাদের যে চাহিদা তাদেরকে দিচ্ছেন, তো ওরে কেন আপনি ঘরে বসে রাখছেন? তো ওরা আমাকে যেটা বললো যে দেখেন, আমি যখন স্কুলে নিয়ে যাচ্ছি তখন কিন্তু স্কুলের টিচার আমাকে 1 সপ্তাহ 10 দিন পরে আমাকে ডাকছে। কেন ডাকছে? বলছে আপনাদের এই বাচ্চার জন্য অন্য সব বাচ্চাদের ডিস্টার্ব হচ্ছে, বাচ্চারা ভয় পাচ্ছে। হ্যাঁ, এই যে একটা প্রবলেম। সো ওর আমার যেমন অধিকার আছে, ওরও তো এরকম অধিকার আছে। সো প্রত্যেকটা স্পেশাল চাইল্ড স্কুল কিন্তু দেখা যাচ্ছে সব ফ্যামিলি কিন্তু পক্ষে সম্ভব না তাকে ওইভাবে ওই স্কুলটাতে পড়ানো। হ্যাঁ, সো আমার মনে হয় যে এটা একটা ভালো করে যদি একটা নীতিমালা হয়, যাতে করে গভর্নমেন্ট নীতিমালা বলতে এটা যেটা বিদেশে হয়, অন্যান্য উন্নত দেশে আমরা যখন কথা বলছি দেখা যায় এরকম বাচ্চাদের ক্ষেত্রে ইনক্লুসিভ যেটা আমাদের বাংলাদেশেও একটা আইন হয়েছে যে মেইন স্ট্রিম স্কুলগুলোতে নিতে হবে তাদেরকে। সাপোর্টটা এরকম মানে আমি বলি কি যে দুটো জায়গা থেকে যদি সাপোর্ট আসে তাহলে সম্ভব। যেমন ওই বাচ্চাটার জন্য যদি একটা এক্সট্রা টিচার অথবা সাপোর্টিং কেউ একজন মধ্যে থাকে, এটা একটা ব্যাপার। দুই নম্বর ব্যাপার হচ্ছে সুস্থ বলতে আমরা যাদেরকে বুঝি, মানে যারা না নিউরোটিপিক্যাল, যারা আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নাই, সেই বাচ্চাগুলোর বাবা মাকেও বুঝতে হবে যে মানে একটা বিষয় যে এই বাচ্চার সাথে মিশলে যে আমার বাচ্চা খারাপ হয়ে যাবে না, এটা যে একটা ছোঁয়াচে রোগ না, বা এই বাচ্চার প্রতি একটা মানবিকতা তৈরি করা, বরং আমার বাচ্চাটা সুস্থ, ওই বাচ্চাটাকে সে ওয়েলকাম করুক, না তোমার অসুবিধা না, আমি আছি তোমার সাথে।
সেটাই এই যে অ্যাওয়ারনেস, আমাদের মূলত হচ্ছে অ্যাওয়ারনেস এর অভাবটা অনেকটা ঘাটতি। তো আমার মনে হয় যে অ্যাওয়ারনেসটা আমাদের বাড়ানো উচিত, তাহলে হয়তো বা যে এটা আমি বিভিন্ন স্কুল কলেজগুলোতে যাচ্ছি, তো ওইখানে তো বিভিন্ন টিচারদের সাথে কথা হয় কেন তারা নিচ্ছে না, এই প্রবলেমগুলো কিন্তু উঠে আসে। তো বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে যাচ্ছি, বিভিন্ন প্রোগ্রাম গুলাতে থাকে, ওই সময় তাদেরকে কথা বলতে হয় এই সময় আমাদের বিষয়গুলোতে। তো দেখা গেছে যে অনেক প্রতিষ্ঠানগুলো কিন্তু স্বেচ্ছা তারা চাচ্ছে, অনেক ফ্যামিলির ছেলে মেয়ে আছে তারা কিন্তু দিতে যাচ্ছে না, ওই ঘরেই বন্দি করে রাখছে। এই মানুষের নানান ধরনের কথাবার্তার কারণে কিন্তু তারা বাচ্চাকে কিন্তু ঘর থেকে বের করছে না। সো আমার জায়গা থেকে যদি চেষ্টা করি আর কি তাদেরকে বুঝিয়ে যে ঘরে বন্দি না রেখে অ্যাটলিস্ট আপনারা ওকে, যেমন প্রাইভেট স্কুল গুলো আছে, আমার এলাকাতে একটা ছেলে আছে হুইল চেয়ার ইউজার, সো ওরে কিন্তু ওর ফ্যামিলিতে দিচ্ছে না স্কুলে। হ্যাঁ, যে বললো যে ওরে কে নিয়ে যাবে, আমরা যে আপনার তো দুটা বাচ্চা আছে তাদেরকে পড়াশোনা করাইছে, তাহলে ওকে কেন আপনারা এভাবে ই করবে, আর ওর জায়গা থেকে বঞ্চিত করবে। এখন যে অবস্থা, যার ব্রেন ঠিক আছে, যে যেমন হুইল চেয়ার বা যার পায়ের সমস্যা, হাতের সমস্যা, হ্যাঁ, সে তো চাইলে এখন অনলাইন জাতীয় বা আপনার যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে দূরশিক্ষণ বা ডিস্ট্যান্স লার্নিং, সেগুলো তো পড়ালেখা করতে পারে, সেটাও তো তার মানে আমাদের মনে হয় যে কিছু সদিচ্ছার একটা বড় সদিচ্ছার অভাব আমাদের। আপনি যেটা বললেন, যেরকম আমি আমেরিকাতে নিজে দেখেছি যে আমি মুগ্ধ হয়ে গেছি ওখানে গিয়ে। আমি যখন 2008-এ গিয়েছিলাম একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতে, তো আমি ওখানে গিয়ে আমার কাছে এটা অস্বাভাবিক, কারণ হচ্ছে যে আমি ওখানে গিয়ে দেখলাম যে আমি আপনার সাথে আড্ডা দিয়ে আমি ইনফরমালি কথা বলছি আজকে, যে আপনার একজন হুইল চেয়ারের কেউ একজন আছেন বাসের মধ্যে, সে যখন নামবে ড্রাইভার গাড়ি থামালো, সব পুরো গাড়ি লোকজন ওয়েট করছে, উনি নামলেন, গাড়িটা একটা ইয়েতে ওটা সুইচ করলে গাড়িটা নেমে আসে, তারপরে উনি নিজে নামলেন, নিজে নেমে তাকে নামিয়ে তাকে সেট করে দিয়ে, কারণ সাধারণত আমি দেখেছি যে গাড়িতে সেকেন্ড আমাদের দেশে কন্ডাক্টরের মতো কেউ থাকে না, ড্রাইভার একাই থাকে, তো তাকে নামিয়ে তারপর উনি চলে গেলেন, সবাই ওয়েট করলো তার জন্য। আর আমার অভিজ্ঞতা আছে, আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তাম সাভারে, তখন গাড়ি ঠিক মতো দাঁড়াতো না, আমার বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে ধাক্কা দিয়ে ছেলে এবং মেয়ে ওই বাস থেকে ফেলে দেওয়া হয়েছে এবং তারা ইনজিউর্ড হয়েছে, এই ঘটনা আছে। সেটাই, আমি যেমন লাস্টে ভিজিট করলাম হচ্ছে থাইল্যান্ড আর মালয়েশিয়া, সো ইভেন আমি ওইখানে দেখেন আমি কিন্তু তাদের মেট্রো রেল আমি নিজে একাই, আমার সাথে লোক ছিল, আমার ফ্রেন্ড ছিল সাথে, আমি মালয়েশিয়াতে বাসে উঠলাম, বাস স্টেশনে দাঁড়ালাম, বাসটা আসলো, আমাকে র্যাম্পটা নামাই দিল, আমি উঠলাম এবং ক্লিপ লাগালাম, স্টিলে বসে রইলাম, আমাকে আবার বাসটা থামিয়ে নামাই দিল। এই যে দেখেন তাদের যে ফ্যাসিলিটি, আমার কিন্তু কেউ ধরতে হয়নি, আমি কিন্তু একা মুভমেন্ট করছি, আমি মেট্রো রেলে উঠছি, তাদের অ্যাক্সিলেটর ইউজ করছি, আপনি কত বেড়ে গেল না, তাহলে আবার চিন্তা করে বেরোতে পারবে, অনেক কাজ করতে পারবে। তারপর আপনার দেখেন প্রত্যেকটা ফুটপাত হুইলচেয়ার অ্যাক্সেস, টয়লেট, প্রত্যেকটা শপিং মল গুলোতে টয়লেট আছে, তারপর আপনার রেল স্টেশন গুলোতে টয়লেট আছে, আমাদের রেল স্টেশন গুলোর অবস্থান দেখেন। এখন কেউ বলতে পারে, আমাদের অনেকে বলবে, আরে মালয়েশিয়ার সাথে তুলনা করে লাভ নাই, থাইল্যান্ড ওগুলো তো উন্নত দেশ, আমাদের দেশ তো উন্নত না, কিন্তু আমরা কি আসলে এতটা গরিব দেশ? তাহলে এত হাজার হাজার কোটি টাকা কোথেকে আসছে যখন দুর্নীতির কথা শুনি? আমরা বলতে চাচ্ছি যে সামান্য একটু সদিচ্ছার অভাবটি হচ্ছে আমাদের, থাকলে কি আপনি অনেক কিছু করা যায় না? যেমন আমরা সরকারের দিক তাকিয়ে থেকে তো লাভ নাই, এই যে শপিং মলগুলো হচ্ছে সব প্রাইভেট শপিং মল, তারা কোটি কোটি টাকা খরচ করতে পারে, একটা র্যাম্প বানাতে পারে না? সেটাই, র্যাম্পের পাশাপাশি একটু টয়লেট করে কত টাকা খরচ হবে? তাহলে এই যে বিষয়গুলো নিয়ে আপনার সাথে আমরা কথা বলতে চাচ্ছিলাম, যে এই বাচ্চাগুলোর জন্য জীবনটা কত সহজ হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে, সমাজ যদি মনে করে যে আমার বাচ্চা তো অটিজম নাই, আমার বাচ্চা তো প্রতিবন্ধী না, আমার বাচ্চা তো আমার টাকাটা কি, দরকারটা কি? সেটাই, কিন্তু সত্যি কথা যেটা, যে এখন এই বাচ্চাগুলো জন্মের জন্য কারা দায়ী? আপনার পোলিওর জন্য কারা দায়ী? আমার বাচ্চার অটিজমের জন্য কারা দায়ী? বাবা দায়ী না মা দায়ী না কপাল দায়ী? বা আমাদের সমাজে বলা হচ্ছে তোমাদের পাপের ফল, নাকি পাপের জন্য আমরা দায়ী? অনেক ইসলামিক লোকজন দ্যাট ইজ এদিকে নামাজ কালাম পড়ছে, আবার এই ধরনের কথা বলে। আমরা কি সেই কারণটা খুঁজতে যাব, নাকি আমরা তাদেরকে নিয়ে চলার চেষ্টা করব? হ্যাঁ, এখন সমাজ যদি মনে করে যে না এরা আমাদের সমাজের অংশ না, বাদ দিয়ে যারা ফিজিক্যালি এবং মেন্টালি ডিসেবল, আসলে সমাজ উন্নত হতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। এই এখন আমাদের ক্রিকেট খেলা নিয়ে কেউ যদি বলে যে ওরা ক্রিকেট খেলে কি লাভ হচ্ছে দেশের, কথা সত্য, কিন্তু এই ক্রিকেটের সাথে জড়িত এই মানুষগুলো এবং তাদের পরিবারগুলো যে আনন্দটা পাচ্ছে, মানসিক আনন্দটাও তো একটা অনেক বড় ধরনের একটা শক্তি।
সত্যি কিনা? সেটাই, এই যে বললাম যে আমি একটা সময় তো ঘরে বন্দি ছিল, আমিও তো ঘর থেকে বেরোতে চাইনি তাহলে সেই পারিপার্শ্বিক কথাবার্তা, আন্দোলনের কথাবার্তার কারণে। তো এই যে এখন কিন্তু ঘর থেকে বেরোতে পারছি, নিজের যে একটা ফিল, ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, সেটা যদি আমি ঘরে বন্দি সেটাকে আমি করতে পারতাম না, এই আপনার জন্য সম্ভব ছিল না। আপনি চাইলেই কিন্তু অন্যদের, যতই আপনি হুইল চেয়ারে চলাফেরা করতে পারেন, চাইলেই কিন্তু অন্যদের মতো দৌড় দিয়ে বেরোয় যেতে পারেন না। না, আজকে যে এই যে বসে আপনি আমার সাথে কথা বলছেন, আরেকদিন আরেকজনের সাথে কথা বলছেন, শিওর। আপনি একটু ঘাটাঘাটি করছেন, কিছু কখনো খেলতে যাচ্ছেন, এই যে জি। আপনার সময়টা ব্যবহার হচ্ছে বা আপনার হুম, হুম। সেটাও তো একটা কাজের ব্যাপার, সেটাও তো একটা জি, জি, পজিটিভ দিক দিয়ে ইয়ে করার। অবশ্যই। তো আমরা আসলে এরকম একটা সমাজে, আপনি খেয়াল করবেন আমাদের ওয়েবসাইটে যে কথাটা জি, বলা হ্যাঁ। আছে যে এটা আমরা এমন একটা সমাজ নির্মাণের জন্য চেষ্টা করে যাচ্ছি যেখানে এই বাচ্চাগুলা, এই মানুষগুলা মানে মানে স্বতঃস্ফূর্ত ভাবে ধৃত হবে, সমাদৃত হবে। মানুষজনকে দেখবে না ঠিক আছে ওর অটিজমটা কিসে, আমাদের মতো সেটাই। বাচ্চা। হুম? আমি ভালো ব্যবহারও কিন্তু পেয়েছি, আমি বলছি না যে সবাই খারাপ, না, সবাই না, সেটাই, হ্যাঁ, আমিও সেটাই বললাম যে আসলে সবাই কিন্তু সহানুভূতিশীল অনেক আছে। যখন আমাদের সেটাই। ফোনে আমাকে কিন্তু অনেকেই নক করছে। আমরা শুরু করেছি বললাম যে মাত্র কয়েক মাস হলো। অলরেডি এমনও করেছে তারা কিন্তু তাদের কেউ আলহামদুলিল্লাহ মানে এরকম কেউ অসুস্থ না, তারা সবাই সুস্থ। তারপরেও তাদের সেটাই, মধ্যে একটা মায়া, একটা ভালো লাগার জায়গা। একটা কাজ করছে। সেটাই, সেটাই। আপনি কি আর কিছু কোনো পরামর্শ দিতে পারেন? এরকম কিছু যে যেমন একটা বললেন যে র‍্যাম্প গুলো তৈরি করা বা আপনার ইয়েতে এরকম আরো কিছু যে আমরা আমাদের কোনো বুদ্ধি দিতে পারেন যে আমরা কিভাবে, যেমন আমরা একটা উদ্যোগ নিয়েছি ২৯ তারিখে আমরা মিডিয়ার কর্মীদের সাথে কথা বলবো, ভাইদের সাথে কথা বলবো। তো ইয়েস, ইয়েস, হ্যাঁ, এটা একটা ভালো একটা উদ্যোগ। সচেতনতা। আসলে এটা প্রচারণার হচ্ছে বড় একটা বিষয়, এবং আপনাদের সার্কেলে যদি এরকম আরো কিছু বেশ কিছু লোক থাকে, পরিচিত ভাই ব্রাদার থাকে, তাদেরকেও আসলে এনগেজ করাটা আমার মনে হয় বেটার হবে। এবং যেমন পাবলিক যে সকল প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী যেসব প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সাথে যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করে টেক করে যে আমাদের কমিউনিটিতে যারা আছে তাদেরকে আসলে প্রচারণার অভাবটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম। যে আসলে বিশেষ করে আমরা যে ক্রিকেটটা খেলছি এটা কিন্তু অনেকে জানে না। না। প্রচারটা যদি এভাবে না হয় তাহলে কিন্তু আসলে আমাদের বিকশিত কিন্তু হবে না। তো আসলে আরো বেশ কিছু আমরা কিন্তু আমাদের কি বলে, আমরা মাত্র ৬টা জেলাতে কাজ করতেছি, আমাদের আরো জেলা রয়ে গেছে। তো এরকম যদি প্রচারণা যদি ওইভাবে আমরা করতে পারি তাহলে কিন্তু দেখা গেছে যে আমাদের কমিউনিটিতে মানুষগুলো কিন্তু বেরিয়ে আসবে আর কি। তো আমি মনে করি যে আপনার সুশীল সমাজ যারা আছে তাদের সাথে যদি এই বিষয়টা নিয়ে ডিসকাস করা যায়, অনেক কিছু কিন্তু বেরিয়ে আসবে আর কি। আমরা চেষ্টা করছি এবং সেটাই। আমি তো বললাম যে আমরা ৬ বছরের, আমি একেবারে ব্যক্তিগতভাবেই দৌড়াদৌড়ি করছি। কারণ আমার বাচ্চার যখন ৩ বছর বয়স তখন আমি জানতে পারি। আজকে ওর জি, ৯ বছর পার হয়ে গেছে। তো আমি একটা জিনিস খেয়াল করেছি যে বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এর কথা বলছি যে হ্যাঁ, হ্যাঁ, সেরিব্রাল পালসি অথবা আপনার এই অটিজম। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা-মাদের জ্ঞানের একটা বড় ধরনের ঘাটতি রয়েছে। অনেক সমস্যা, হ্যাঁ, হ্যাঁ। জানেই না। তারা ঠিকমতো জানি জানে না, না কিছুই জানি বিষয়টা না। কি। ওইভাবে কিন্তু কিভাবে কি ওয়ার্কশপ করতে হচ্ছে হবে। না, কিছুই হ্যাঁ। হচ্ছে না। আমি একটা স্কুল দিলাম, হুম, তো হুম, ওইখানে ২-১ জন স্পেশাল টিচার রাখলাম। এই হুম। কিন্তু আমার হয়ে গেল। তো ব্যাস। ওইভাবে কিন্তু ব্যাস। সামনে এগোনো যাচ্ছে না। না। বাট আমার মনে হয় যে এই যে যাদের ফ্যামিলিতে আছে তাদেরকে যদি মোটিভেট করা যায়, হুম। হ্যাঁ? তাদের তাহলে ট্রেনিং কিন্তু করা যায়। ট্রেন আপ টা হচ্ছে স্কুলে বড় সে বিষয়। কতক্ষণ থাকে? স্কুলে সে মাত্র ৩-৪ সেটাই। ঘন্টা থাকে। আচ্ছা। ২ নম্বর কথা হচ্ছে, এটা খুব দুঃখজনক কথা যেটা আমি বলি, কিন্তু এটাও আমি বলে দিচ্ছি সবাই একরকম না। কারণ ঢাকাতে যেটা হয় আমাদের দেশে, এখন হাজার, হাজার অটিজম স্কুল, হাজার, হাজার স্কুল। প্রতিবন্ধী স্কুল। কিন্তু স্কুলগুলোকে মান নিয়ন্ত্রণ হচ্ছে না। যেরকম মানে প্রশিক্ষিত টিচার বা পড়ালেখা করা টিচার থাকা দরকার থাকছে না। তারপর ঠিকমতো কিন্তু টাকা নেওয়া হচ্ছে অনেক। ঢাকা শহরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্পেশাল স্কুলে অনেক টাকা বেতন, অনেক টাকা খরচ, থেরাপিতে অনেক টাকা খরচ। কিন্তু আপনার মান নিয়ন্ত্রণ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা বাবা-মাকে মানে প্রশিক্ষিত করার চেষ্টা করে যাচ্ছি। তাদের সাথে এই যে বিভিন্ন লোকের সাথে কথা বলার চেষ্টা করছি। দেশের বাইরে প্যারেন্টসদের সাথে কথা বলার চেষ্টা করছি। যাতে আমরা মনে করি যে তারা প্রশিক্ষিত হলে হবে কি, তারা এত সহজে অন্যদের দ্বারা প্রতারিত হবে না এবং হ্যাঁ, হ্যাঁ। তারা ইয়েস। বাসায় কাজ করতে পারবে। হ্যাঁ? এবং এই কারণে যেমন আপনার যে আরেকটা জিনিস হচ্ছে কোলাবোরেশন, যে আপনি আপনাদের যে হুইল চেয়ার অ্যাসোসিয়েশন সেটার সাথে কিন্তু আমরা কোলাবোরেশনে কাজ করতে পারি। হুম? জি, কিভাবে কিভাবে কাজ করতে পারি? আমাদের কাজগুলো আপনারা শেয়ার করলেন, আপনাদের কাজগুলো অবশ্যই। আমরা মানুষজনকে জানালাম। ঠিক আছে? সেটাই, মাঝে, মাঝে আমরা কথাবার্তা বললাম। তাহলে সেটাই। হবে কি যে আপনি এখন একা কাজ করছেন, মনে করেন আমি একা কাজ করছি। তখন জিনিসটা আরো বেড়ে গেল, ডাবল হ্যাঁ, হয়ে সেটাই। গেল প্রচারণাটা। তো সেটাতে আপনাদের এটাই। আগ্রহ থাকলে আমরা সেটা করতে পারি। না, না, অবশ্যই, অবশ্যই ভাই। আমি এটা অবশ্যই চাই যে আসলে যেমন হচ্ছে আমাকে সেদিনকে এক মিডিয়া হাউস থেকে ফোন দিছে। যে আপনার টিমের একজন প্লেয়ার দরকার যার ফিজিক্যালি চ্যালেঞ্জ বা হাতের সমস্যা, পায়ের সমস্যা। তারা একটা টিবিসি করবে।
তো আমি বলবো যে আপনার ইয়ে থেকে তার কেমন টাকা দিতে হবে। আমরা যে ভাই টাকা দেওয়ার কোনো প্রশ্ন কি নাই, আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা দিয়ে। আমরা চাই যে আমাদের কমিউনিটিতে যে একটা ছেলে যেমন শরীফ হয়েছে, ওর নাম ছেলেটা, ও প্রমোট হোক, বাট ও যে এই ক্রিকেটটা খেলতেছে এটা 10টা মানুষ জানুক। আপনি আজকে তারে 2000 টাকা দিলেন একদিনের জন্য, কিন্তু এটা কিন্তু বড় কিছু না, বাট ওকে নিয়ে যে আপনার চিন্তা ভাবনা করছে এটি কিন্তু আমাদের কাছে বড় একটা প্রাপ্তি, যে আপনারা ওকে তুলে ধরতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয় যে আসলে আমরা যতটা শেয়ারিং করব, আপনি আপনার কাজগুলো আমি শেয়ার করবো, আপনি আমার কাজগুলো শেয়ার করবেন, তাহলে কিন্তু আমাদের কমিউনিটি কিন্তু আরো বড় হবে, একসাথে কাজ করলে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আপনার ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে যেটা আপনি বললেন যে খুব ছোট্ট একটা জিনিস, স্বাভাবিক জিনিস, যেমন র্যাম বা চলাফেরা করার জন্য যেটা, সেই ব্যাপারে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে যে কোনো জোরালো প্রচারণা চালানো, যেটাকে মানুষকে সচেতন করা? আমি অলরেডি হচ্ছে এটার জন্য একটা অ্যাপসও ক্রিয়েট করে ফেলছি, হয়তো বা মাস 2-এর ভিতরে হয়তো আমরা উদ্বোধন করব। তো ওই র্যামসটা হচ্ছে এরকম যে আপনার ওই র্যামটাতে সব ধরনের ইনফরমেশন থাকবে, বাট আমরাই কাজ করব বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলে শপিং মল গুলাতে। হ্যাঁ, সো আপনি সাপোজ মনে করেন আপনি সৌদি আরব থেকে ঢাকায় আসবেন, সো আপনি আদৌ আসলে কোন হোটেলটাতে উঠবেন, আপনার জন্য ওই হোটেলটাকে অ্যাক্সেস কিনা, ওই হোটেলটাতে আপনি কি প্রপারলি ভাবে, হ্যাঁ কোথায় গেলে আপনি কোন শপিং মলে আপনার হুইলচেয়ার অ্যাক্সেসটা আছে, আপনি কি কি ফ্যাসিলিটি গুলো পাবেন, আমাদের ওই অ্যাপস এর থ্রুতে সব ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। সো আমরা পর্যায়ক্রমে এই ইনিশিয়েটিভ অলরেডি নিচ্ছি, গভর্নমেন্টের সাথে আমরা কাজ করার একটা গভর্নমেন্টের অর্থায়নে আমরা শুরু করেছি। তো এখন আমাদের আরো ফান্ডিং দরকার। সো গভর্নমেন্ট একটা ছোট একটা ফান্ড করছে, সো ওটা দিয়ে আমরা অ্যাপসটা অলরেডি তৈরি করেছি। আনুষঙ্গিক আমাদের আরো কাজ আছে, সো চেষ্টা করতেছি। আপনারা পাবলিক ট্রান্সপোর্টকে অ্যাড করছেন যে কোনো বাস? জি জি, অবশ্যই অবশ্যই, হ্যাঁ যেমন উত্তর ঢাকা বা লম্বা রুটের যে বাসগুলো আছে, জি জি, ভালো ভালো বাসও আছে, এসি বাস আছে, ওইটাতে হ্যাঁ আমরা ওদের সাথেও করতেছি যাতে করে এই ইনফরমেশনগুলো আমাদের পাই। আমাদের মেট্রো রেলে হচ্ছে। তারপরে দেখেন যে আমরা কি বলে বিভিন্ন বা কি বলে পাবলিক টয়লেট গুলো, এই দেখেন পাবলিক টয়লেট গুলো কিন্তু আমাদের উপযোগী করা হচ্ছে। সো একটা সাইডে যদি পাবলিক টয়লেট গুলো করে দেয়, তো নট অনলি ফর হুইল চেয়ার ইউজার, একজন মহিলা হইতে পারে, হ্যাঁ অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে তারা ট্রাভেল করে। সো অনেক সময় দেখা গেছে যে আপনার বাচ্চার ক্ষুধা লাগলে মা দুধ খাওয়ানোর জন্য ওইভাবে কিন্তু ব্যবস্থাটা নাই, ওইখানে যদি একটা ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু দেখা গেছে যে সিটি কর্পোরেশন তো কিছু মানে আপনার পাবলিক টয়লেট করছে, শুধু প্ল্যানিংটার মধ্যে এটা ঢুকাইতে হবে, ব্যাপারটা এরকম। ডিফারেন্সটা শুধু সেটাই। ঠিক আছে মহসিন ভাই, অনেক ধন্যবাদ, আপনি সময় দিলেন, খুব ভালো লাগলো এবং খুবই অনুপ্রেরণার আপনি। এবং জাস্ট শেষে কোনো বাক্য বলতে চান যে আমাদের মতো বাবা মা যারা তাদের বাচ্চা প্রতিবন্ধী বা সেই আপনার বিভিন্ন ভাবে সেটা নিউরোলজিক, আমরা যে হতাশার মধ্যে থাকি, সেখানে আপনি কি বলতে চান? আপনার যে এই যে জীবনটা, যে আপনি অনেক কিছু জয় করেছেন প্রতিবন্ধকতার মধ্যেও, সেই ব্যাপারে সেইখান থেকে আপনি কি বলতে চান? আচ্ছা, আমি সকল মায়েদেরকে বলবো বা বাবাদেরকে বলবো যে আসলে আপনার বাচ্চাটাকে অবশ্যই সেই প্রপার সাপোর্টটা দেন। আসলে সে সমাজের বোঝা না, আসলে সে যদি সেই প্রপার সাপোর্টটা পায়, সে কিন্তু দেশ এবং সমাজের ভালো কিছু বয়ে আনতে পারে। সেটা জ্বলন্ত আমি হতে আমি সেটা মানে কি বলবো, আমার ফ্যামিলিকে উদাহরণ হিসেবে আমি দেখাতে পারি। সো শুধু এটুকুই বলবো যে একটু প্লিজ তাদেরকে একটু সেভাবে টেক কেয়ার করেন, তো সে কিন্তু আপনার সমাজের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি আমরা আবারও মিট করব, যে কথা হবে এবং আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ ভাই, সাথে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই।